ব্যাপার রহস্যময়। বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্যও বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়। ডর মানে ভয়। ডরের ৮২তম পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আমি আরজি কিবরিয়া, এই মুহূর্তে আপনার সফর সঙ্গী, এবং একই সাথে আমার সঙ্গে রয়েছে সুমন রেহান অন দ্য স্পট থেকে। সাউন্ডে কাজ করবে লোবান, এবং মোট ৫ জন বন্ধুকে নিয়ে আমরা ডরের যাত্রা শুরু করছি। আজকে আমাদের সাথে আছে শামীম, রুবেল, রাজু, ইমানউদ্দিন এবং রেজা। প্রিয় শ্রোতা, বাংলাদেশের রেডিওর ইতিহাসে প্রথম যে অনুষ্ঠানটি বিভিন্ন হন্টেড প্লেস কেন্দ্রিক অনুষ্ঠান ডর, সেই ডর অনুষ্ঠানের ৮২তম পর্ব আপনি শুনতে যাচ্ছেন। এবং আজকের এই পর্বটি আমরা গত সপ্তাহে ধারণ করেছি শ্যামপুরের কোন একটি হন্টেড প্লেসে। শুরুতেই সেই জায়গাটিতে যাওয়ার সাউন্ড বাইট। কিছুক্ষণের মধ্যেই যাত্রাবাড়ি হয়ে আমরা পৌঁছে যাই শ্যামপুরে। দোস্ত, এই তো চলে আসছি প্রায়, তাই না? আর একটুখানি হাঁটলে ওই সামনের বাসাটাই না? হ্যাঁ, রাইট। এবং এই রাস্তা দিয়ে কিন্তু নারায়ণগঞ্জে আমরা বেশ কয়েকবার গিয়েছিলাম, কিন্তু এই রাস্তাটাতে এক্স্যাক্টলি এই রাস্তাটাতে আসা হয়নি। আরে লাস্ট ডরে যখন আমরা নয়ামাটি গিয়েছিলাম তখন পরে আমার মোবাইলে অনেকগুলো ফোন এসেছে। এই রাস্তাটা কিন্তু ধরিনি, এই রাস্তাটা ধরিনি, যাওয়ার সময় আমরা অন্য রাস্তায় গিয়েছিলাম। যেটা বলছিলাম যে লাস্ট মানে বেশ কয়েকজন ফেসবুকে মেসেজ পাঠিয়েছে, অনেকেই বলছে ভাইয়া আমার বাসা একদম পাশেই, আপনারা কেন আমাদের সাথে কন্ট্যাক্ট করলেন না? অনেকেই বলেছে। আসলে আমরা যেটা বলতে চাই যে আমাদের এই জায়গাগুলো, ডেস্টিনেশন ডর অনেক আগে থেকে ফিক্সড থাকে, এবং আমরা আমাদের প্ল্যান অনুযায়ী অতিথিদের নিয়ে সেখানে চলে যাই। এবং আগে থেকে যেহেতু প্ল্যান করা থাকে, ওখানে গিয়ে কাউকে কন্ট্যাক্ট করার মতন কোনো অবস্থা আমাদের থাকে না। আর সবচেয়ে আরো একটা বড় বিষয় হচ্ছে যে আমরা যখনই যেই জায়গাতে যাই, আমরা এমন ভাবে যাই না যে আমরা খুব হই হুল্লোড় করে মানে পুরো এলাকা জানান দিয়ে। আমরা অনেকটা মানে অনেকেই রেহানকে বলেছে, ইনবক্স করেছে, আমাকেও করেছে যে আমরা তো কাছাকাছি ছিলাম। অনেকেই টের পায় না, আমরা সেটাই চাই। কেউ হয়তো পাশের বাড়ি থেকেও টের পাবে না যে এরকম এখানে ডর ধারণ করা হচ্ছে বা আমরা ধারণ করে চলে আসছি। সো আমরা চাই যে এই বিষয়টা মেনটেন করার জন্য। আদারওয়াইজ দেখা গেছে যে ডর ধারণ করতে যেমন ডিফিকাল্টিস দেখা দিবে, এবং সেই সাথে যারা স্পটের মানুষ যারা রয়েছে তাদের জন্য কিছুটা প্রবলেম হয়ে যেতে পারে, অনেক বেশি প্রবলেম হয়ে যাবে। আমরা অলরেডি জানি বেশ কিছু জায়গায় বেশ কিছু মানুষের বেশ কিছু প্রবলেম হয়েছেও। এই কারণে আমরা একটু বেশি সাবধানতা অবলম্বন করি, এবং কখনোই আমরা যেই জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটাকে ওই মুহূর্তের জন্য কোনো হুলস্থুল বা ক্রাউডেড প্লেসে পরিণত করতে চাই না। লাইক কোন একটা জায়গায় মনে করেন কোন একটা স্টাররা চলে গেলে যেই ধরনের ভিড় হয়ে যায়, বা কোন একটা ইনসিডেন্ট ঘটলে, তাহলে কিন্তু আমাদের ডরে যাওয়ার যে উদ্দেশ্যটা থাকে এটা আর ফুলফিল হবে না। এবং মোস্ট অফ দ্য টাইম তো আমাদের ডেস্টিনেশন কিন্তু থাকে গোপন, আমাদেরকে বলতেই দেওয়া হয় না। ওই বাড়ির লোকরাই বা ওই এলাকার লোকরাই আমাদেরকে নিষেধ করে। সো এই কারণে আমাদের এই গোপনীয়তা মেনটেন করাটা আরো বেশি জরুরি। এবং এই গোপন কথাগুলো বলতে বলতে আমরা কিন্তু আজকের মতো স্পটে পৌঁছাই গেছি। এই তো জাস্ট কিছুক্ষণের মধ্যেই আমরা এবার স্পটের ভেতরে ঢুকে যাব। আর স্পটে ঢুকে যাওয়ার আগে জাস্ট এতটুকু মনে করিয়ে দিই, আবারও সবসময় যেভাবে বলি ওইভাবে একটু বলি, যে যাদের হার্ট অতিরিক্ত দুর্বল তারা ডরের লাস্ট 10 মিনিট শুনবেন না। সেখানে আমার একটা ঘটনা বলার আছে, যে এই ঘটনাটা এখানে না, অনেক দূরে আমেরিকার টেক্সাসে ঘটা একটা ঘটনা। কিন্তু এরকম ঘটনা টানা 4 বছর ধরে বোধহয় পৃথিবীর আর কোথাও ঘটেনি। সো সেটা শোনার আমন্ত্রণ রইল, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এবার আমন্ত্রণ গ্রহণ করি যারা আমাদেরকে নিয়ে এসছে। রাইট। ওকে, অলমোস্ট সবাই আছে ঠিকঠাক। Yes, the spot is ready, the guests are ready, and so is Shumon and Rehan. এবং এবার আমাদের জার্নি শুরু হবে। অর্থাৎ জার্নি বলতে আমরা যেটা বোঝাচ্ছি আর কি, এক একজনের এক্সপিরিয়েন্স শোনার যে জার্নিটা, ওই জার্নিটা শুরু হবে। এবং আমরা যেরকম বর্ণনা পেয়েছিলাম স্পটটার আসার আগে,
অলমোস্ট মিলে গেছে। একদম একদম ভালোভাবে মিলে গেছে। অনেক সময় অনেক চেঞ্জ পাই আমরা এসে, বাট এবার দেখলাম যে না, একদম যা তাই। ওকে, অনেক কথাবার্তা হচ্ছে, এবার আর কথার দিকে না যাই, এবার প্রথমেই আমরা গল্পের দিকে মানে ঘটনার দিকে চলে যাব। Right. আমরা শামীম ভাইকে দিয়ে শুরু করি। লেটস গো ফর ইট। ভাই আপনার পরিচয়টা দেন আগে আমাদের। আমি শামীম আহমেদ, আমার হোম ডিস্ট্রিক্ট মাগুরাতে। আচ্ছা, আমার যে ঘটনাটা সেটা হচ্ছে মাগুরা জেলার মোহাম্মদপুর থানার অন্তর্গত বসুর ধুলজুরি নামক একটা গ্রামে, আচ্ছা। যেটা আমার গ্রাম। আর ওই গ্রামটাকে কেন্দ্র করে আমার ঘটনা। আচ্ছা, আর আপনি এখন কি করছেন? আমি বর্তমান একটা জব করছি। তো ওকে, আমরা আগে ডক্টরের কাছে যেটা শুনেছি যে আপনি একটা জানিয়েছিল যে উনি যেই প্রফেশনটাতে আছে সেই ব্যাপারটা একটু মানে উনি প্রকাশ করতে চাচ্ছেন, একটু রেস্ট্রিক্টেড, তবে উনি খুব প্রেস্টিজিয়াস একটা প্রফেশনের মধ্যে আছে। আমরা সেই দিকে আর নাই গেলাম। সেটাই, লেটস গো ফর দ্য স্টোরিজ দেন, দেখি তার কি এক্সপিরিয়েন্স আছে। তো শামীম ভাই, প্রথমে আমরা কোথার ঘটনা শুনবো এবং ঘটনাটা কবে ঘটে? ঘটনাটা আজ থেকে 6 মাস আগে কোরবানির ঈদের দিন রাত্রে ঘটনাটা ঘটে। আচ্ছা, এবং কোথায়? সর্বশেষ কোরবানির ঈদ, গত কোরবানির ঈদ ঘটনাটা ঘটে আমার বাড়ির পাশেই। আচ্ছা। আমার বাড়ির পিছন সাইডে একটা মাঠ আছে, Okay. অনেক ফাঁকা একটা মাঠ। মাঠের মাঝখান দিয়ে একটা তাল গাছের একটা সারি আছে, প্রায় 15-20টা তাল গাছ আছে। আচ্ছা আচ্ছা, তো ওই তাল গাছের ওখান থেকে আজ অব্দি অনেকেই ভয় পেয়েছে। তো আমি কোনোদিন এটার বাস্তবমুখী হয়নি। তো ওখানে বন্ধুদের সাথে সার্ভাইভাল স্টাইলে একটা মানে পিকনিক সম্পন্ন করে আচ্ছা, চলে আসতেছি। আসার পথে হঠাৎ করে সার্ভাইভাল স্টাইল পিকনিক মানে মানে বুঝিনি। ব্রয়লার মুরগি যেটা আছে ওটা আমরা মানে পুড়িয়ে মানে জাস্ট লাইক অনেকটা বারবিকিউর মতো করেছেন, পুড়িয়ে জাস্ট কোনো মানে সবকিছু ব্যতীত জাস্ট মুরগিটা মানে ছিড়ছি, পেঁয়াজ মরিচ দিয়ে খাচ্ছি এরকম। ওকে, রাইট। আমার মনে হয় যে অনেকে ডিসকভারিতে এখন থেকে বেয়ার গ্রিলস যেই ধরনের এক্সপেরিয়েন্স করে থাকে। তারপরে ওটা খেয়ে চলে আসার পরে আমার বাড়ির সামনে একটা বেল গাছ আছে। আমি মাঝে মাঝে আমার মাকে বলি যে বেল গাছটা কেটে ফেলতে, কিন্তু মা বলে যে প্রত্যেক বছরে কমপক্ষে 4,000-5,000 টাকা বেল গাছটা বিক্রি হয়, ওরা শুধু বেলগুলো নিয়ে যায়। এই জন্য গাছটা বিক্রি করা হয়নি। তো বেল গাছের ওইখানে আমি দাঁড়ানো, আমি ওয়াশরুম থেকে বেরোয় অজু করে এসে মানে বেল গাছের ওইখানে দাঁড়াইছি, মানে এখন বন্ধুদের বাড়িতে যাবো এই উপলক্ষে। তো হঠাৎ মনে হলো অনেক উপর থেকে কিছু একটা বেল গাছের উপর পড়লো। খুব স্পিডে পড়ার পর ও মনে হচ্ছে নিচে পড়ে যাচ্ছে, কিন্তু নিচে পড়ছে না। ওইখান থেকে মানে খুব চেষ্টা করছে উপরে ওঠার জন্য। আপনি আকৃতি দেখতে পেয়েছিলেন? কোনো আকৃতি নেই, অদৃশ্য কোনো কিছু, শুধু শব্দটা আমার কানে আসছে। এবং আমি যখন তাকাইলাম ওই বেল গাছের ওইখানে পুরো একটা গোল জায়গা ঘিরে, মনে করেন 2 হাত ব্যাসার্ধ একটা জায়গা ঘিরে, ওইখানে একটা ঘূর্ণিঝড়ের মতো একটা ঘুরপাক, মানে পুরোপুরি একটা ঘূর্ণিঝড় বলা চলে। ঘুরতে ঘুরতে ওইখানটা কালো মানে অন্ধকার হয়ে গেছে। এবং এই ধরনের আরেকটা ঘটনা কিন্তু আমরা শুনেছিলাম, ঠিক এভাবেই একটা সার্কেল ক্রিয়েট করে একটা গাছের উপরে কিছু একটা নামতে দেখেছি। তো ঘুরতে ঘুরতে এক পর্যায়ে ওখানে কালো হয়ে যায় এবং আমার পুরো শরীর থরথর করে কাঁপতে থাকে। তো তখন আমি খুব মানে দোয়া পড়তে থাকি, খুব স্পিডে, খুব ঘন ঘন চোখ, মানে আমি শুধু ওইদিকে তাকিয়ে আছি যে ওটা কি ঘটতে যাচ্ছে। আর আমি তো দোয়া পড়ছি, আমি পবিত্র, এতটুকু শিওর যে সে যেই হোক না কেন, যাই হোক না কেন, আমার কাছে আসতে পারবে না। আচ্ছা, এই জন্য খুব স্পিডে আমি খুব দোয়া পড়তে 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 এক পর্যায়ে হঠাৎ করে আবার স্টপ হয়ে যায় ওই ঘূর্ণন শব্দটা। স্টপ হয়ে যাওয়ার পর আমি খুব ফাস্ট গিয়ে আমার নানার সাথে ওই ঘটনাটা শেয়ার করি। তো নানা বললো আমাকে যে, আমি একটু ইন্টারাপ্ট করি, আপনি যখন ওই ঘূর্ণনের ওটা দেখছেন, মানে ডালপালা গুলা কি ওই 2 হাত ব্যাসার্ধর মধ্যে অনেক জাস্ট ওইটুকের ভিতর, মানে ডালপালা অনেক দুমড়ে মুচড়ে যাচ্ছে এরকম অবস্থা? আশেপাশে কোনো কিছুই নেই, জাস্ট ওইটুক জায়গার ভিতরে ওই একটা গাছের পার্টিকুলার কিছুটা অংশের মধ্যে এই অবস্থা হচ্ছে। এবং আমি পরের দিন সকালে দেখি ওইখানে একটা ডাল আর কি, জাস্ট মানে একটা পাখি বসতে পারে এরকম একটা ডাল, মানে ওই জায়গায় কোনো পাতা নেই। মানে বাতাসটার গতিটা এত বেশি ছিল যে পাতা থাকেনি কোনো? না, পাতা আগেও ছিল না। আচ্ছা, মানে ওই জায়গাটা মানে ফাঁকা জায়গা, কিন্তু ওইখানে ঘুরলো যে কি ওটা। নানার কাছে শেয়ার করার পর, নানা অনেক পুরনো মানুষ এবং নানাও জীবনে অনেক সম্মুখীন হয়েছে সব বিপর্যয়ের। নানা বললো যে এটা যাই হোক না কেন, কোরবানির গরুর মাংস যদি খাওয়া হয় বা কোরবানির যে রক্তের গন্ধ, এটা যতদূর যায় ততদূর নাকি কোনো খারাপ কিছু আসতে পারে না। আচ্ছা, তো ও খুব চেষ্টা করেছিল তোমার কাছে আসার জন্য, কিন্তু তুমি পবিত্র থাকার কারণে, তারপরে তুমি দোয়া দুরুদ পড়ার কারণে ও কাছে আসতে পারে নাই। তো তারপর থেকে এখন বর্তমান যেটা ঘটছে, আমি চলতেছি, হাঁটতেছি, হঠাৎ করে মনে করেন একটা ছোট্ট একটা ডাল আমার পাশে পড়লো। আচ্ছা, তারপর মানে শব্দটা এমন ভাবে বিদ্ঘুট মানে ভাবে এসে আমার কানে এসে বিঁধে আমার পুরো শরীরটা একটা ঝাঁকি দেয়। তারপরে ম্যাচে খাবার খাচ্ছি, হঠাৎ করে পাশ থেকে একটা প্লেট পড়ে গেছে। প্লেট পড়লে ওই শব্দটা মানে আশেপাশে যদি সামান্য
সামান্য কিছু ঘটে সেটা আমার মানে বুকের ভিতর খুব বড় আকার একটা ধাক্কা দেয়। আপনি যেটা বলতে চাচ্ছেন যে এই ঘটনাটা আপনার সাথে ঘটার পর থেকে আপনি খুব বেশি সেনসিটিভ হয়ে গেছেন, মেন্টাল অবস্থানটা একটু নড়বড় হয়ে গেছে, খুব সহজেই আপনি শকড হয়ে যাচ্ছেন। খুব সহজে শকড হয়ে যাচ্ছি এবং কোনো কিছু মনে রাখতে পারছি না। আপনার কাছে কি মনে হয় এটা কোন রকম প্যারানর্মাল এফেক্ট? প্যারানর্মাল বলতে আমার মামা একটা আছে, মাওলানা, ছোট মামা, ও আমাকে কিছু দোয়া শিখিয়ে দেয়। দোয়াগুলো পড়ার পর চারদিকে 4টা ফু দেওয়ার পরে আর কোনো মানে অশরীরী বা খারাপ জিন ছাড়া আর কিছু নেই, অশরীরী যা আছে সব জিন। তো আমি কয়েকদিন এটা করার পর আমি ফুলফিল আর কি স্বাচ্ছন্দ্য বোধ করি, রিলিফড ফিল করছেন। এখন তার আগে পর্যন্ত আপনার কাছে মনে হতো কিছু একটা আছে, কোন একটা বার্ডেন। এটাই এখনো পর্যন্ত আমাকে এরকম ইয়ে করে। তো ভাবলাম যে ডর অনুষ্ঠানে গিয়ে ঘটনা। এটা হচ্ছে আপনার প্রথম এক্সপিরিয়েন্স যেটা আপনি শেয়ার করতে চেয়েছিলেন। এবার আরো কিছু এক্সপিরিয়েন্স আছে যেগুলো শেয়ার করতে চান? তো এছাড়াও আপনার কাছে আরো কিছু এক্সপিরিয়েন্স আছে আমরা শুনেছি, হয়তোবা সেটা আরো বেশি ভয়ঙ্কর। তো শামীম ভাই, আমরা কি এখন সেটা শুনবো আপনার কাছে? অ্যাকচুয়ালি ওটা আমার জীবনের প্রথম ঘটে যাওয়া ঘটনা। উইচ ইয়ার, কোন সালে ঘটে এটা? এটা হচ্ছে 2012 সালে ফেব্রুয়ারিতে। কোথায়? মধুমতি নদীর পাড়ে। এটা হচ্ছে মানে আমাদের গ্রাম বসুধুলজুড়ি গ্রাম এবং পাশে ভোলানাথপুর একটা নন মুসলিম গ্রাম, মানে হিন্দু গ্রাম। ওই গ্রামে একটা মানে শ্মশান ঘাট আছে, ওইখানে কেন্দ্র করে ঘটনাটা। আমরা ঘটনাটা শুনি কিভাবে ঘটনাতে চলে যাচ্ছি। তখন আমার সিম ইউজ করি, তো ওদিন বাড়িতে মা নেই। 11:30টার সময় ফোন করছি। ফোন করতে করতে নদীর পাড়ে চলে গেছি। আমার বাড়িতে আগেই বলে রাখি সেটা হচ্ছে আমার বাড়ির আশেপাশে নেটওয়ার্কের খুবই ক্রাইসিস। তো নদীর পাড়ে যখন গেছি তখন আমার গার্লফ্রেন্ড বলতেছে যে আজকে এত মানে ক্লিয়ার পাওয়া যাচ্ছে কথা, কারণ কি? না বললাম আমি তো নদীর পাড়ে, 12:02 বাজে, তুমি এত রাত্রে নদীর পাড়ে, আমার কথা বলা লাগবে না, বাড়ি চলো। এত রাত্রে নদীর পাড়ে দরকার নেই। নদীটা হচ্ছে উত্তর থেকে দক্ষিণে বহমান, আর নদীর ওই পাড়ে পূর্ব, আর আমার সাইডটা হচ্ছে পশ্চিম। তো আমি হাতের ডানে মোড় নিয়ে আমি দক্ষিণ দিকে যাচ্ছি। তো মাটির দিকে তাকিয়ে তাকিয়ে আমি খুব ছোট গতিতে হাঁটছি আর কথা বলছি। হঠাৎ করে উপর দিকে যখন তাকিয়েছি তখন দেখি আমার ঘাট থেকে প্রায় 3.5 থেকে 4 কিলো দূরের যে ঘাটটা, ওটাকে বলে রুইজানি বলে ঘাটটাকে, ওখানে মানে মরাদেহ মানে পোড়ানো হয়, মানে যেই শ্মশানের কথা বলছিলেন। আচ্ছা, একটু কনফিউজ হয়ে গেলাম, আপনি কোথা থেকে শুরু করেছিলেন, কয়টার সময় ফোনে কথা বলতে বলতে হাঁটা? তখন আমি কনফার্ম, এবং আমি মানে খুবই বেশি কনফার্ম যে তখন 12:02 বাজে। আচ্ছা। এবং ও বলতিছে এখন রাত 12:02 বাজে, তুমি এত রাত্রে নদীর পাড়ে। এই কথা বলার পর আমি যখন জিজ্ঞেস করছি তখন ও বলছে যে 12:05 বাজে, আর আমি তখন দেখি মানে 4 বাজে, হয়তো কয়েক সেকেন্ডের। ওকে, আমরা যদি ধরে নেই 3 মিনিটের ব্যবধান, 3 মিনিটের ব্যবধানে আপনি বলছেন যে প্রায় 4, কিভাবে বড় একটা ডিস্টেন্স গাড়িতেও 3 মিনিটে এত দূর? মানে পুরোটাই নদীর পাড় দিয়ে পায়ে হাঁটা রাস্তা, ওখানে গাড়ির কোনো অপশনই থাকতে পারে না। তো ওইখানে যাওয়ার পর আমি খুবই হতভম্ব, এবং ওকে আমি শেয়ার করি যে এই ঘটনাটা কিন্তু এই ঘটে গেছে। ও বলছে তুমি তাড়াতাড়ি এখান থেকে ভাগার ব্যবস্থা করো। মানে কেন যেন মানে মন থেকে মানে চাচ্ছে যে এখান থেকে আমি না যাই, আমার ওইখান থেকে আসতে মন চাচ্ছে না, কোনো মতেই আসতে মন চাচ্ছে না। এই অবস্থায় আমি সামনে একটা বাঁশ মানে আড়াআড়ি ভাবে মাটিতে পুঁতে রাখা, ওই পাশের গ্রামের একটা মানে কুমারী নারী মারা গেছে কিছুদিন আগে, ওকে ওইখানে সমাধি করা হয়েছে। আচ্ছা। তো ওইখানে আমি উঠে আগায় যাই। আগায় যাওয়ার পর মানে আমার কোনো ভয় কাজ করতেছে না তখন। ওরা পোড়ানোর পরে একটা হাড়ি, মাটির হাড়ি, ওটা ভেঙে রেখে যায়, ওটাতে পানি থাকে। পাশে একটা সিঁদুরের কৌটা, আমি বাম হাত দিয়ে কথা বলতেছি, ডান হাত দিয়ে সিঁদুরের কৌটা এরকম ধরার সাথে মুটকিটা খুলে পুরো হাত আমার সিঁদুর মেখে যায় হাতে, পুরো হাত সিঁদুর ঘুরে যাওয়ার পরে কি করা যায়, প্যান্টেও ডলা দেওয়া যাচ্ছে না, মোছা যাচ্ছে না। পরে ওই হাড়িতে পানি জমে আছে, ওটাতে আমি ভালো করে হাতটা ধুয়ে ফেলি, ওখানে কোনো সমস্যা হয়নি। তো ধোয়ার পরে আমি ওরে সব শেয়ার করতেছি, ও বলতেছি তুমি এখান থেকে ভাগো। ঠিক এই ঘটনাগুলো যখন ঘটছে আপনার গার্লফ্রেন্ড তখনও আমার সাথে মানে ফোনে লাইনে আছে। তারপর তো মানে ওইখানে কিছু কলা গাছের একটা ছোপ আছে, ওইখানে খুবই ফাঁকা, এই পাশে অনেক দূর ফাঁকা, এই পাশে অনেক দূরে ফাঁকা। ওইখানে মানে আমার ঘাট থেকে 1, 2, 3টা ঘাট পার হয়ে তারপরে ওই ঘাটটা, ওখানে যদি দৌড়ে যেতে লাগে মিনিমাম মনে করেন 20 মিনিট লাগবে। আমি আবার খুব স্পিডে দৌড়াইতে পারি, 10.5 মিনিটের ভিতরে আমি 3 কিলো কমপ্লিট করতে পারি। তো আমি যদি দৌড়ে যাই তাহলে ওইখানে দৌড়াইতে অনেকক্ষণ সময় লাগবে, 10 থেকে 15 মিনিট সময় লাগবে যদি নর্মালি দৌড়ায়, আর অন্ধকার রাত্রে। কিছু দূর আসায় প্রথম যে ঘাটটা, ওইখানে একটা মহিলা, বয়স কেমন হবে আমি বলতে পারবো না, একটা মহিলা দাঁড়িয়ে আছে, ওনার কাছে অনেক বড় একটা পোটলা। আচ্ছা। আমি আগায় গেছি, আগায় যাওয়ার পর ওনাকে আমি সরাসরি জিজ্ঞেস করছি এতটুকু যে আপনি এত রাত্রে এখানে কি করতেছেন, আপনি কি বাড়িতে রাগারাগি করে আসছেন? তো
তা উনি কোনো কথা বলতেছেন, আমি ওনার চেহারাটা দিব্যি দেখছি, একটা নর্মাল মানুষের মতো চেহারা। তখন বলতেছি যে এরকম আপনি এখন তো নৌকাও পাবেন না, নদী পার হবেন নৌকাও তো পাবেন না। উনি বলছে, আমি বলতেছি, উনি কোনো কথা বলতেছে না। তার চেয়ে এক কাজ করেন, আমার মা বাড়িতে নেই, বাড়িতে খাবারও আছে, আপনি আমার সাথে চলেন, আমাদের বাড়ি থেকে গিয়ে খেয়ে দিয়ে আমাদের বাড়িতে ঘুমিয়ে থাকেন। আচ্ছা। আমি জাস্ট এরকম বলার পর উনি কোনো রেসপন্স করেনি আমার কথা। পরে আমি আবার হাঁটা শুরু করি, হাঁটা শুরু করলে পরে দেখি উনি আমাকে ফলো করা শুরু করছে, আমরা পেছনে পেছনে হাঁটছে। পেছন পেছন হাঁটছে। আমি দাঁড়িয়ে, উনিও দাঁড়িয়ে পড়ে। আমি যখন দাঁড়িয়ে পড়ি তখন উনিও দাঁড়িয়ে পড়ে। মানে দৃশ্যটা শুধু আমি কল্পনা করতেছি কিরকম সিনারিওটা হইতে পারে। সেটাই। তো আমি আগাচ্ছি, উনিও আগাচ্ছে, আমি দাঁড়াচ্ছি, উনিও দাঁড়াচ্ছে। তখন আমি স্যান্ডেলটা হাতে নিচ্ছি। আশেপাশে তো কোনো বাড়ি ঘর নেই। আশেপাশে বাড়ি ঘর থাকলেও মানে নদীর পাড়ে বেশ কিছু জায়গায় বাড়ি থাকে না, আর দূরে থাকে। দূরে। তো ওইখান থেকে আমি স্যান্ডেলটা হাতে নিয়ে একটা দৌড়, মানে এমন স্পিডে দৌড়াচ্ছি আমি, দৌড়ায় একটা ঘাট দুটো ঘাট অতিক্রম করার পর একটা পুকুরের ভিতরে আমি পড়ে যাই। পুকুরটা শুকনা। তারপরে ওইখান থেকে উঠে একটা বড় একটা কালী মন্দির আছে, ওইখানে একটা বট গাছ আছে, প্রায় 300-400 বছরের পুরনো বট গাছ। ওই বট গাছের মাঝখান দিয়ে আমি দৌড়ে গিয়ে আমাদের ঘাটে গিয়ে আমি পৌঁছাই। আমি ওইখানে মানে হাঁটুর উপর হাতটা ভর করে আমি দম ছাড়তেছি, খুবই কষ্ট হয়েছে। ও লাইনে আছে, বলতে তুমি এবার ঠান্ডা মাথাতে বাড়ি চলে যাও। আমি ওকে মানে বলছি যে আমি আমার ঘাটে চলে আসছি, আর কোনো সমস্যা নেই। তো যখন বলছে বাড়ি চলে যাও, তো আমি বাড়ির দিকে রওনা করছি। মনে করেন 10 থেকে 15 কদম হাঁটার পরে ওই মহিলাটা আমার সামনে এসে দাঁড়িয়ে আছে। পুরোপুরি তখন আমি ভয় পেয়ে গেছি, মানে এতক্ষণ ওই দৌড়টা দিছে, আমি যে কি স্পিডে দৌড়াইছি সেটা আমি জানি। ওই মহিলাকে প্রথম কোথায় দেখেছিলেন? ওই প্রথম যে ঘাটটা যেখানে নামলেন আপনি, মানে যেখানে গিয়ে যে প্রথমে শ্মশান ঘাটটা পেলাম, ওইখানে যে মহিলাটাকে পেলাম, ওই মহিলা এখন আপনার চেয়ে আরো আগে সামনে, যদিও সে আপনার সাথে রওনা দেয়নি। না, তো আমার সামনে দাঁড়ানো। তখন আমি ওকে জিজ্ঞেস করতেছি, তখন আপনাকে বললাম যে আপনি আমার সাথে চলেন, কিন্তু আপনি আসলেন না, কিন্তু এখন আপনি আমার পিছু নিছেন, আপনি আসলে কি করতে চাচ্ছেন বা কি চাচ্ছেন আমার কাছে? কথা বলতেছি, আমার এখনো মানে অবস্থাটা খুব খারাপ। তো এই কথা বলার পর উনি কোনো কথা বলছে না। বললাম দেখ, আপনার সাথে কথা বলাটাই আমার ইয়ে হয়ে যাচ্ছে। এটা বলে আমি যখন হাঁটা দিছি, আমার সামনের দিকে অ্যাডভান্স আছে, ওনাকে ওভারটেক করে, তখন উনি আমার টি শার্ট পরা ছিল, ওটা ধরে পিছন থেকে টান দেয়। টান দেওয়ার পরে আমি একটা চিৎকার মারি। চিৎকার মারছি সেটা আমার স্মরণ নেই। আমার এই গার্লফ্রেন্ড বলেছিল যে তুমি বিশাল জোরে একটা চিৎকার করলা, চিৎকার করার পর তুমি আর কোনো কথা বলো নাই। তো আমি জোর একটা চিৎকার করার পর অজ্ঞান হয়ে পড়ে যাই। পরে যখন আমি জ্ঞান ফিরে পাই, তখন দেখি আমি ওইখানে পড়ে আছি ধুলাময় একটা রাস্তার পাশে, মানে একটা খেজুর গাছ আছে আর পাশে অনেকগুলো শিশু কাঠ গাছ ছিল, ওটার পাশে আমি পড়ে আছি। তো গোসল করতে যাচ্ছে কোন এক ব্যক্তি, আমাদের ওইখানে একটা আর্টম্যান আছে, মিজান আর্ট বলে, খুব সুন্দর আর্টিস্ট। তো উনি হচ্ছে সকালবেলা গোসল করে প্রত্যেকদিন ওই দোকানে চলে যায়। তো উনি যাওয়ার পথে থেকে আমি রাস্তা সাইডে পড়ে আছি। তারপরে উনি আমাকে ওখান থেকে ধরে, মানে জিজ্ঞেস করতেছে কি অবস্থা। আমি ওনার কাছে মানে স্বল্প পরিসরে শেয়ার করি যে এরকম ঘটনা ঘটছে। উনি বলতেছে তুই জানিস না এখানে অনেক এরকম সমস্যা পড়ছে, তুই কেন এখানে আসছিস? তো তারপরে এসব কথা বলার পর ওরা কবিরাজের কাছে যাইতে বলে, কিন্তু আমার তারপরে যাওয়া হয়নি। আর এটার কারণে মানে এখনো প্রতিনিয়ত আমি একা কোথাও চলতে পারি না। মানে একা কোথাও গেলে আপনি একা চললে আমি একটা জিনিস ফিল করি, মানে অল টাইম যেটা ফিল করি, সন্ধ্যার পরে যেটা ঘটে রাত্রেবেলা, মনে হয় কেউ একজন আমাকে ফলো করছে। আবার হঠাৎ করে ডাইনে তাকাইছি, মানে তাকানোর পর মনে হলো কেউ একজন দৌড়ে চলে গেল। বামে তাকাইছি, কেউ একজন দৌড়ে চলে গেল। মানে জাস্ট ওকে আমি রানিং পজিশনে দেখি, আমি ওকে কোথাও কখনো স্টপ ভাবে দেখি না আমি। আচ্ছা, আপনি তো সবসময় একা থাকেন না, কেউ না কেউ তো আপনার সাথে থাকে অনেক সময়। আপনি ছাড়া আর কেউ কি এই ধরনের ছায়াগুলোকে ফেস করেছে? না, আমি অনেক ক্ষেত্রে বলছি যে এই সাইডটাতে যাস না, এখানে সমস্যা আছে। এখানে যে সমস্যা আছে আমি সেটা ফিল করি। আমি ওই সমস্যা বেষ্টিত যে এলাকা, ওই এলাকার পাশ দিয়ে আমি চলাফেরা করতে গেলে আমার ওই সমস্যাগুলো আমাকে মানে জানান দেয়। মানে এতটুকু বুঝতে পারি যে এইখানে কোনো সমস্যা আছে, একটা কাজ করে, এখানে কোনো সমস্যা আছে। এবং পরবর্তীতে অনেক সিনিয়র যারা আছে ওদের সাথে শেয়ার করলে ওরা কোনো একদিন গল্প প্রসঙ্গে বলে যে অমুক জায়গা থেকে এরকম একজন ভয় পেয়েছিল, ওই জায়গার কথা বলে যে এরকম সমস্যা হয়েছিল একজন। এবং আপনার যে প্রফেশনের জন্য কি আপনার মনে হয় তো অনেক জায়গাতে যেতে হয়, যেটা কিছু দুর্গম এলাকাতেও হয়তো বা যেতে হয়? মানে এমন সময় হয়েছে, মানে সারা রাত্রি ঘুমিয়ে আছি, সকালবেলা উঠে দেখি যে একটা পুরনো একটা কবরের ভিতর আমি শুয়ে আছি। মানে আমরা 30-40 জন একসাথে শুয়ে আছি, 50 জনই কবরের ভিতর রাত্রিবেলা। হ্যাঁ, কেউ টের পায়নি, ওখানে কিন্তু ভয় পায়নি। এটা কিভাবে সম্ভব? সবাই 30-40 জন, মানে আমাদের রেস্ট দেওয়া হয়েছে, কেউই জানে না যে এটা একটা কবরস্থান। সারা রাত ওই কবরের ভিতর।
করছি। মানে আমরা হয়তোবা যদি ওনার প্রফেশনটা যদি আমরা ক্লিয়ার করতাম অনেকেই বুঝতো যে আসলে, বাট উনি এতটুকু আমরা বলতে পারি উনি যে প্রফেশনটার সাথে আছে খুবই সাহসী একটা প্রফেশন। সাহস না হলে, শারীরিক স্ট্যামিনা না থাকলে ওই ধরনের প্রফেশনে কেউ যেতে পারবে না, মানসিক বুদ্ধি না থাকলে। সো এই প্রফেশনের মানুষগুলা যখন এই ধরনের কিছু ভয় কাজ করে তাহলে বুঝতে হবে যে আমি না এই জিনিসটা তুই এটা বলছিস, আমি কিন্তু প্রায় এরকম মনে হয়, যেমন যখনই কেউ স্পেশালি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে এমন ছেলেমেয়েরা যখন প্যারানর্মাল অ্যাক্টিভিটির কথা বলে তখন কিন্তু বোঝা যায় দুইটা জিনিস, ইদার সায়েন্স এখন ওই পর্যন্ত যেতে পারেনি অথবা ব্যাপারটা সায়েন্টিফিক নয়। এই কারণেই যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করে তাদের কাছ থেকে শুনতে বেশি ভালো লাগে, কারণ তাদের প্রত্যেকটা লজিক আগে থেকেই ভাঙা থাকে, তারা নিজেরাই ভেঙে ভেঙে এগিয়ে গিয়ে তারপরে লজিক না খুঁজে পেয়ে ভয়ের কাছে মানে আত্মসমর্পণ করে কাইন্ড অফ। তো যাই হোক, আমরা শামীম ভাইয়ের কাছ থেকে শুনছিলাম কিছু এক্সপিরিয়েন্স। আই থিঙ্ক ইজ ইট অল, নাকি আরো কোনো ঘটনা ঘটেছিল? ঘটনা মানে আমাকে নাড়া দেয় এই ঘটনাটাই। বর্তমান যেটা আমি ফেস করছি সেটা হচ্ছে মানে আমার যখন ডিউটিতে থাকি, মানে আগে একটা অভ্যাস ছিল মানে রাত জাগতে পারতাম না, এখন সারা রাত জেগে ডিউটি দিচ্ছি, কিন্তু যতক্ষণ আমি ডিউটিতে আছি ততক্ষণ আমার খুব ভয় আমার ভিতর কাজ করে। 2 ঘন্টা ডিউটি দিলে ওই পুরো 2 ঘন্টা আমার ভয়ে ভয়ে কাটে। মনে হয় কে জানিয়ে এসে ডাক দেবে, কে জানিয়ে এসে ডাক দিল। মনে করেন একটা পাতা পড়ছে রাত্রেবেলা, রাত 2-3টার সময় যদি একটা গাছ থেকে পাতা পড়ে এটা কিন্তু ভালোই শোনা যায় শব্দটা। তো ওই শব্দটা আমার কাছে পুরোপুরি অস্বাভাবিক ভাবে আসে আমার কানে। এবং মানে একটা জায়গায় আমি এই রাস্তা দিয়ে আমি চলে যাব, তখন ওই রাস্তার সামনে দেখি কিছু একটা দাঁড়িয়ে আছে। আমি তখন ওই রাস্তাটা ব্যবহার করি না, মানে তখন আমি মানে স্মোকিং করতে করতে যাই। আমি একটা বলতে মানে মনে হচ্ছে যে সামনে এটা কি আমার চোখের ভুল নাকি কি জানি না, মনে হয় কিছু একটা দাঁড়িয়ে আছে। মানে আমি শিওর হয়ে তখন আমি সিগারেট ধরাই। মানে সিগারেট মূলত ধরাইতে গেলে কিন্তু ওই আলোটা চোখে এসে কিন্তু কিছুটা অন্ধকার দেখা যায়, তখন কিন্তু মনে হয় না, কিন্তু তার আগে মনে হয়। ওই মানে মনে হওয়ার কথা কিন্তু তখন সিগারেটটা ধরার পর যে একটা অন্ধকার আসে। এবং আরেকটা বিষয় কি, আমার মনে হয় যে ওনার যেই এক্সপিরিয়েন্স গুলা, এইসব হরর এক্সপিরিয়েন্স গুলা হয়েছে, মানে ওনার মনের মধ্যে বেশ ভালোভাবেই এফেক্ট ফেলেছে, এবং যেটার জন্য এখন অনেকটা মানে অনেক কিছুর মধ্যেই এই ধরনের জিনিসের অস্তিত্ব উনি টের পাওয়া যাচ্ছে। এটা হওয়ার পরে কোন একটা ঘটনা আমার জীবনে ঘটতে যাচ্ছে। অ্যাকচুয়ালি আমি একজন ম্যাজিশিয়ান, অনেক পুরস্কার আছে ম্যাজিক সংক্রান্ত বিভিন্ন কম্পিটিশনে। আচ্ছা, ম্যাজিক তো মন্ত্র না, জাস্ট হ্যান্ড হাতের ট্রিক্স। আর মূলত কবিতা লেখালেখি করি, তো ওটার জন্য রাত জাগতে হয়, সময় দিতে হয়। আচ্ছা, এমন সময় গেছে রাত পার হয়ে গেছে, টেরই পাইনি। তা এখন মানে কবিতা লিখতে বসলে কবিতা লিখতেছি, কিন্তু মানে কবিতা লিখতেছি সুন্দরভাবে কবিতা লিখতেছি, কিন্তু ওই ভয়টা খুব বেশি কাজ করে। মানে এমনকি বারান্দাতে বসে আছি, হঠাৎ করে কোনো একটা ভোকাল আমাকে আসে বলতেছে যে দাঁড়া, আমাকে জাস্ট দাঁড়াইতে বলছে। নিজের কানে এরকম শুনেছেন? আমি দাঁড়াইছি, দাঁড়ানোর পর বলতেছি একটা থাপ্পড় দেবো, তোকে দাঁড়াইতে বলছি, তুই স্যান্ডেল পাই দিয়ে কিভাবে দাঁড়াইলি, স্যান্ডেল খুলে দাঁড়া। আমি স্যান্ডেল খুলে দাঁড়াইছি। মানে এগুলো টোটালি আপনার, আপনি নিজে টের পান এই কারণে। সো এই ছিল শামীম ভাই আপনার এক্সপিরিয়েন্স, যে এটা শুরু হয়েছিল আজ থেকে 3-4 বছর আগে, এবং আপনার ভাষ্য মতে এখনো এই জিনিসগুলো আপনার সাথে কিছু না কিছু ভাবে এক্সিস্ট করে, এবং কোন একটা সাবজেক্ট হয়তো আপনাকে ফলো করছে বলে আপনার মনে হয়। আমি একা চলতেই পারি না। তবে একটা জিনিস না বললেই নয়, আপনি যেই ঘটনাটা বললেন অ্যাবাউট দ্য ডিস্টেন্স থিং, যে আপনার একটা জায়গা থেকে 3-4 কিলোমিটার ক্রস করতে মাত্র 2-2.5 মিনিট লেগেছে। আচ্ছা, একটা ছোট্ট কিউরিওসিটি ছিল, আপনি তো মোবাইলে কথা বলছিলেন তখন, মোবাইলে কথার ডিউরেশন কত মিনিটের ছিল? মোবাইলের কথার ডিউরেশন ছিল মানে আমি যখন অজ্ঞান হয়ে যাই ওই সময় আর ঘড়ি দেখা হয়নি। কিন্তু যখন মানে আমি শ্মশান ঘাটে কনফার্ম ওইখানে আমি আছি, তখন ডিউরেশন ছিল 6 মিনিটের মতো, 6 থেকে 7 মিনিটের মতো ডিস্টেন্সে ইয়ে ছিল। আমি নদীর ঘাটে যাওয়ার 2 মিনিট আগে থেকে কথা বলতে বলতে নদীর পাড়ে গেছি, ওখান থেকে ডাইনে মোড় করছি, তখন আর কি নদী মানে ও কিছুক্ষণ পরে বলছি যে আজকে এত ক্লিয়ার পাচ্ছি কোথায় তুমি, এইটুকুর ভিতর আর কি 2-3 মিনিট চলে গেছে, এবং ততক্ষণে আপনার ওই বিশাল বড় একটা দূরত্ব ক্রস করা শেষ। ওয়েল, আমি জাস্ট এটা এই জন্যই বললাম শিমন, যে ঘটনাটা তো আমরা শুনলাম, ঘটনাটা আমাদের শোনা হয়েও গেছে, জাস্ট এটা যে মোবাইলেও কিন্তু কথা হচ্ছিল, এমনও যদি হতো কোনো একটা জায়গায় টাইম লিমিটটা বেশি ছিল, কেউ একজন অপর সাইড কেউ কিন্তু একই সাথে ওই ইলিউশনের মধ্যেই ফালানো হয়েছে, যে ফোনে কথা বলছে সেও কিন্তু টের পায়নি যে এই লোকটা তার সাথে কথা বলতে বলতেই এতখানি ডিস্টেন্স ক্রস করে ফেলেছে। রাইট, ওয়েল, থিংস হ্যাপেন, জানি না কিভাবে কি ঘটে, তবে থ্যাংক ইউ শামীম ভাই আমাদের সাথে আপনার ঘটনাগুলো শেয়ার করার জন্য। আমরা আপনার ঘটনাগুলো শুনলাম, এবং সেই ডিস্টেন্স ক্রস করার ব্যাপারটা আসলেই অন্যরকম ছিল। সো লেটস সি, অন্যান্যদের এক্সপিরিয়েন্স আমাদের এখন শুনতে হবে। তাই শামীম ভাই, আজকে আমরা এখানেই আপনার ঘটনাটাকে কনক্লুড করতে চাই। ধন্যবাদ।
ওয়েল, এতক্ষণ শুনলাম একজনের কাছ থেকে কিছু এক্সপেরিয়েন্স, বাট আজকে আমরা নতুন ভাবে যেই জায়গাটাতে এসেছি, যে জায়গাটাতে এক্সপেরিয়েন্স করতে এসেছি, সেখানে আমাদেরকে যে ডেকে এনেছে তার সাথে কিন্তু এখনো কথা বলা হয়নি। এবং আমরা বলেছিলাম যে এতক্ষণে জার্নির সময়তে বা শুরুতেই আপনারা মোটামুটি সেন্স পেয়ে গেছেন আমরা কোথায় আছি, কি ধরনের জায়গায় আছি। সো এবার আমরা পুরোপুরি জায়গার মধ্যেই চলে আসি একদম, এবং এই জায়গার রিলেটেড যেই কিছু ঘটনা আছে সেগুলো আমরা এমন একজনের কাছ থেকেই শুনবো যে কিনা এই ঘটনাগুলো জেনেছে এবং নিজেও কিছুটা হলেও ফেস করেছে। সো প্রথমে ভাই আপনার নামটা? মোহাম্মদ রুবেল আমার নাম, গ্রামের বাড়ি ভোলা। আর আমার যে ফার্স্ট টাইমের ঘটনা এটা আমার গ্রামের বাড়িতে হয়েছে আমার। ওকে রুবেল ভাই, আমরা আপনার সেই গ্রামের বাড়ির ঘটনা শুনবো। তার আগে আপনি আমাদেরকে এই ফ্যাক্টরির এখানে নিয়ে এসেছেন, ফ্যাক্টরিটা নিয়ে অনেক ঘটনা আছে এবং আপনি প্রথমে একটা কন্ডিশন দিয়েছেন আমাদেরকে, যেটা হচ্ছে যে ফ্যাক্টরিটার নামটা কোনোভাবেই বলা যাবে না, সো একটু প্রবলেম আছে। তো সেজন্য আমরাও চাচ্ছি আপনার সেই সিদ্ধান্তকে রেসপেক্ট করে আমরা ফ্যাক্টরির নামটা কোনোভাবেই বলতে পারছি না। শুধু এতটুকু জেনে রাখুন, শ্যামপুরের কোনো একটা ফ্যাক্টরিতে আজকের ডর এই মুহূর্তে আমরা রয়েছি, পরিত্যক্ত। তো রুবেল ভাই, আমরা প্রথমে একটু আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্সে যাব। তার আগে এই স্পটটা নিয়ে কিছু ঘটনা আছে, সেই ঘটনাগুলো একটু শুনি রেহান, কি বলিস নাকি আগে ওনার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা শুনেন? না, আমার মনে হয় অনেকক্ষণ ধরে লিসনার ওয়েট করছে, তো আমার মনে হয় উনি যদি আমাদেরকে বলে দেন যে এই স্পটটাতে আমাদেরকে ইনভাইট করার স্পেশাল কারণটা কি, এই পরিত্যক্ত ফ্যাক্টরিতে আসলে কি ঘটে, সেটা কি আমরা রুবেল ভাইয়ের কাছ থেকে জানতে পারি? জি, অবশ্যই জানতে পারি। প্লিজ রুবেল ভাই, এই ফ্যাক্টরিটা নিয়ে কি কি ঘটনা আছে, কি কি ঘটছে একটু বলেন আমাদেরকে ডিটেলস। তো এটা আজ থেকে 12 বছর আগে তোরা বন্ধ হয়ে গেছে গা। তো এখন এই ফ্যাক্টরিটা আমার এইভাবেই আছে। এই যে গাছগুলো আপনারা দেখতে পারতেছেন, এটা কোনো মানে কেউ ধরে না, এইভাবেই আছে, জাস্ট এইভাবেই আছে। এই যে গোডাউন গুলো আপনারা দেখতে পারতেছেন, এই গোডাউন গুলো এইভাবেই আছে। এই যে পুরোনো গোডাউন গুলো বিশাল আকার যে গোডাউন গুলা, এই গোডাউন গুলা ঠিক এইভাবে আছে এবং কেউ আসে না, কেউ দেখে না, এইভাবেই আছে। ওকে, আমরা তো এর আগে জেনেছি যে কোনো একটা অর্থনৈতিক কোনো কারণে এটা পরিত্যক্ত হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে গোডাউন, কিন্তু মূল ঘটনা হচ্ছে এটা বন্ধ হয়ে যাওয়ার পরে এটার মধ্যে যে বিভিন্ন ধরনের ভৌতিক ঘটনা ঘটছে, সেই ঘটনাগুলো একটু শুনি। ঘটনাটা হচ্ছে কি, আমি একদিন আমাদের বাড়ির এক ভাড়াটি আছে, তো উনি একটা প্রেগনেন্ট অবস্থা ছিল, তো উনি একদিন বিকালবেলা দুধ জাল দেওয়ার জন্য বাড়িতে পাকের ঘরে গেছিল। তো পাকের ঘরে যাওয়ার সময় উনি খেয়াল করলো যে ওই তেলের ওই গোটানোর উপরে 3টা লোক হাঁটা চলা করতে আছে। আচ্ছা, 3টা লোক হাঁটা দিকে দেখেছে, এটা মাগরিবের পরে দিয়ে দেখছে। আচ্ছা, তো উনি বুঝতে পারেন হয়তো কি না কি ভাবছে, তো উনি একটু ভয় পাইছে অবশ্য, যে এটা মানে ছাওয়া হইলে এক জিনিস আর এমনি হইলে একটা জিনিস। উনি একটু ভয়ই পাইছে যে 2টা বড় বড় লোক আর একটা বাচ্চার মতন একটা টাইপের একটা লোক, 3টা লোক। তো দেখার করে বলে না, ওনার হাজবেন্ড কে যত সম্ভাবনা বলছিল আঙ্গুর আর বলে টলে নেই। তৃতীয় আরেকদিন এইভাবে মাগরিবের পরে দিয়া উনি গেছিল, যে বৃষ্টি হইতেছে, প্রচুর পরিমাণ বৃষ্টি। উনি বৃষ্টির সময় যায় পাকের ঘরে গেছিল, হঠাৎ করে সে খেয়াল করলে যে বৃষ্টির ভিতরে ওই 3টা লোক হাইটা যাইতেছে। আচ্ছা, ওই 3টা লোক ওই দেয়ালের উপর হাইটা যেতেছে, হাইটা গোডাউনের উপর উঠতেছে। ওই যে গোডাউনটা দেখতেছেন আমরা এইভাবে, ঠিক এই গোডাউনটার উপরে হাইটা ওনারা মনে করে, মানে মানুষ যেভাবে হাঁটা চলা করে নিরিবিলি ভাবে, মানে নিজের ভিতরে একটা শান্তি ফিল করার জন্য এইভাবে ঠিক আছে হাঁটা চলা করতেছে। তো উনি দেখছে, দেখে একটা অনেকটা ভয়ই পাইছে, ভয় পেয়ে আঙ্গুরে বলছিল যে মামা এই অবস্থা কিনা। আমি বললাম যে আমার তো কখনো এটা দেখিনি, হইতে পারে ভুলও তো হইতে পারে। আর একদিন আমাদের বাড়ির পাশে একটা মহিলা আছে, বয়স্ক মহিলা, 60-65 বছর হবে। এই মহিলা একদিন উজু করার জন্য আমাদের যে গোসলখানা আছে না, এই গোসলখানাটা গেছিল। গোসলখানার সাথে যে দেখতেছে না যে দেয়ালটার পাশে আমাদের এই বাড়িগুলা, গোসলখানাটা এই পাশে। আচ্ছা, সে মাগরিবের নামাজ পড়বে উজু করার জন্য গেছিল। উনি উজু করার সময় খেয়াল করে যে ওই মাগরিবের সময় 3টা লোক, ওই একই টাইপের 3টা লোক, 2টা বড় বড় 2টা লোক আর একটা বাচ্চা লোক, ওইখানে পাও ঝুলে, বটগাছটার সাইডে পাও ঝুলে তারা বসে রয়েছে। মানুষ যেরকম নিরিবিলি একখানে বসে শান্তি ফিল করার জন্য পাও ঝুলায়, এইভাবে পাও ঝুলাইছিল। তো উনিও দেখে একটা ভয় পাইছে। উনি বলে আরো কয়েকবার এভাবে দেখছিল, তো অতটা ভয় একটা পাই নাই। তো উনি এটা আমি জানতে পারছি পরে, আমি উনি জিজ্ঞেস করছি। আর পরে আমি যখন একদিনকে আমি আবার দিনকে কাজের থেকে আসার সময় আমার একটা বন্ধু আছে সুমন, তো একটু মাজারে আর কি মাজারে কাজ করে, তো একদিন ওই গাছটার দিকে তাকায় রয়েছে। আমরা শুনছি কি হয় নাকি প্রায় মানে মানুষ যেগুলো না দেখতে পারে হয় নাকি ওগুলা দেখতে পারে, এটা আমরা আগের থেকেই শুনছি, কোন সময় বিশ্বাস করি না। তো ওই দিন আমার বলতে দাঁড়ায় ছায়া রয়েছে। আমি আবার ভোট খেলা 11টার দিকে আসছিলাম। তো আমি বললাম যে সুমন কি দেখো তুমি এনে? রুবেল তুই কিছু দেখোস? আমি না, এখান থেকে কিছু দেখা যায় না, গাছই তো। না, আমি যেটা দেখি এটা তোরা দেখোস না। আমি আর কয়েকদিন দেখতেছি 2টা লোক আর একটা বাচ্চা ওই গোডাউনটার উপর হাঁটা চলা করতেছে। আমি বললাম কো? আমি তো দেখি না। না, তোদের চোখ আর আমার চোখ বেশ কম আছে, আমি দেখি, তোরা দেখোস না। আমি বললাম কি কর তুমি? দেখলে আমাদের কোন এটা কেরম ধরে, আমরা আবার বিশ্বাস করি নাই। তো এইভাবে আসে পরে তখন আমি নিজে একদিনকা সন্ধ্যাবেলা, আমার অফিস বন্ধ ছিল, সন্ধ্যাবেলা আমি একদিন ক্রিকেট খেলে আইসা সন্ধ্যাবেলা মুখ আর দোয়া ধরছিলাম,
তা আমি হঠাৎ করে খেয়াল করলাম যে বট গাছটা আমাদের যে বাড়িটা আছে না, এই বাড়িটার ভিতরে কোনো মাঝখানে কোনো লাইট নেই, অন্ধকারই, শুধু রুমেই লাইট। তো আমি একদিন হঠাৎ করে বাথরুমের সাইডে আর কি বট গাছটা, বাথরুমের পাশে হয়ে লেগে গোসলখানাটা, আমি গোসলখানা যখন আত্মক দিতে হঠাৎ করে মানে আমার কতগুলো মনে পড়ে গেল, যেখানে বলে আসতে আমি একটু প্রায় সময় তাকাইতাম, দেখতাম। ওই দিন একটু তাকাইছিলাম, একটু ভয় ভয়ে মনে নিয়ে তাকাইছি যে আমি একটু দেখবো এটা মনে যখন তাকাইছি, তখন দেখলাম কি যে ওই দুইটা লোক ডাইন পাশে আর বাচ্চারা বাম পাশে নিয়ে আর তিনজন লেগে ওইভাবে পাও ঝুলাইতেছে, ঠিক সেম ভাবে পাও ঝুলাইতেছে। এটা দেখে আমি আর মনে করেন বিশ্বাস করতে পারলাম না, চোখের মানে কি করবো। পরে ওখানে সরে গিয়া বাড়িতে কেউ ছিল না ওদিনকে, আমাদের এলাকায় স্কুল আছে একটা, ওইখানে কনসার্ট হয়েছিল, সবাই ওইখানে চলে গেছিল। তোমার আমি একলাই ছিলাম, আর একটা ভাই আসছিল, উনি নাইট ডিউটি করে আসতো, ঘুমাই আসতে ডাকি নেই। পরে আমি গিয়া মানে রুমে গিয়া মুখ হাত দিয়ে আমি আবার মানে দেখার জন্য একটা আগ্রহ, কি দেখলাম, তো ঘরের তো বাড়িতে পারতাছি না। আমি আরেকবার ফুকি দিয়ে মানে ভয় একটু ফুকিতে তাকায় দেয় কি ওনারা বাচ্চাটা ডাইন পাশে নিয়ে ওনারা আবার বাম পাশে বৈশা ওইভাবে পাও ঝুলাইতেছে। তখন বসেছিল, আর তখন চেহারা দেখা যাচ্ছিল না তখন না, একবার আগের থেকে একবার মানে বুঝাই যায় যে তিন লোক যে বৈশা আছে, মানে বোঝা যাচ্ছে যে মানুষ স্পষ্ট ভাবে, কিন্তু ফেস ক্লিয়ার হচ্ছে, কিন্তু মানুষের যেটা চেহারা একটা গঠন মানে একটা পরিষ্কার যে বোঝা যায় না মানুষ, কিন্তু ওটা বোঝা যায় না। কিন্তু তিনটা লোক আছে এটা কনফার্ম আমি দেখে শিওর মনে করছি, আমি একটা অতটা বিশ্বাস করি নাই। তা আমি ওই দিন দেখে আমি আর মানে নিজের আর বুঝ দিতে পারলাম না। বাড়ির পাশে আমাদের বাড়ির পাশে ক্যারাম বোর্ড আছে, ওইখানে গিয়া চুপচাপ আমি ক্যারাম বোর্ড খেলাম। পরে যখন ওরা যখন আসলো সকালবেলা, তখন আমি আমার ওই ভাড়াটার সাথে কথা বললাম যে এরকম এরকম তুমি কি সত্যি দেখছো? হ মামা আমি সত্যিই দেখছি। তো বলে কি গো? পরে আমি আবার ওই যে বয়স্ক মহিলা 60-65 বছর বয়স, আরও বললাম যে নানি আপনিও কি এটা সত্যি দেখছিলেন? আমি তো আর কয়েকবারই দেখছি, এবারও দেখলাম, এটা তো নতুন না। আমি না কালকে দেখছি। কত একটু সাবধানে থাকিস, এটা খারাপ কিছু না, যদি এটা মনে কর খারাপ কিছু পায় তৈল ধরবে, এছাড়া কেউ কিছু কোনো ক্ষতি করবে না। এইটা হচ্ছে এই যেই জিনিসগুলো আপনারা দেখেছেন, ইনক্লুডিং ইউ, আপনিও কয়েকবার দেখছেন, এর পরবর্তীতে মানে সব এই ফ্যাক্টরিটার মধ্যেই দেখছেন, এই ফ্যাক্টরিটারে কেন্দ্র করি। এবং আমরা আসার পথেও আরো যতটুকু শুনেছি যে এটা নিয়ে আরো কিছু ঘটনা আছে যেগুলা মানে মোটামুটি এলাকার আশেপাশের অনেক মানুষের কাছে প্রচলিত, এবং এই কারণেই এই ফ্যাক্টরিটা এখন অনেকটা হন্টেড হয়ে গেছে আসলে। এবং ওই যে ওই পুরোনো এফেক্টটা কিন্তু আবারও যত বেশি খালি রাখা হচ্ছে বাসা, কেউ যখন না থাকে একটা রুমে, তখনই সেই রুমটাতে কিন্তু উদ্ভট কিছু ব্যাপার শুরু হয়, কিছু ব্যাপার ঘটতে শুরু করে। এবং মানে সেম থিং হ্যাপেন্ড উইথ দিস ফ্যাক্টরি। আমরা এবার অন্যদিকে যাই। এবার শুরুতে বলেছিল যে ওনার কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে, আপনার নিজেরও কিছু? আমার নিজের দুইটা ঘটনা আছে। একটা আমার ছোট ভাইয়ের সাথে ঘটে গেছে, ওটা আমি নিজের সাক্ষী। আচ্ছা, আমরা একটু সেই ঘটনার দিকে এবার যাই। তা আমার নিজের সাথে ঘটে গেছে, ওইটাই বলি। তা আমার এক বন্ধু আছে শাহিন, ওর ফুফাতো আর একটা বোন আছে, ফুফাতো বোন, ওর বিয়াতে গায়ে হলুদের দিন আমার ফোন করে দাওয়াত দিছে যে বন্ধু তুমি আমাদের বাসায় আসো। তা আমি আসরের টাইমে বাসায় গেছি, বিভিন্ন অনুষ্ঠান হয়েছে, অনুষ্ঠান শেষ করে মাগরিব শেষ হয়েছে, এশার শেষ হয়েছে। আর এশার পরে দিয়ে মানে 9:30টার দিক দিয়ে হবে। ওর যে দাদি আছে, আমিও দাদি বলাই, উনি না আমার মাথায় মেহেন্দি দিয়ে দিছে। মেহেন্দিটা মানে এতটা গ্রান, ওটা একটা কি একটা মেহেন্দি বলে, ওই স্বাভাবিক এই মেহেন্দি না, ওই দেশে আর কি একটা কয়েকটা মেডিসিন মিলে একটা মেহেন্দিটা বানায় মহিলারা। এতটা গ্যারান মানে আপনার 10 হাত দূরে যাইতে দেন না, তাও বুঝতে পারবেন যে এটা গ্যারানটা আসতেছে। আর স্বাভাবিক ভাবে গ্যারানটা নাকি মানে খারাপ জাতীয় যেগুলো আছে এগুলো খুব পছন্দের। এটা আমি জানতাম না, আমি ঢাকা শহরে থাকি, গ্রামে প্রতি বছরে যাই। পরে আমি যখন ওই দোকান যখন যাওয়া ধরছি, পরে মাথাটা ধুইছি, আমি পুকুরে গিয়ে মাথাটা ধুইছি, 2-1টা রুমালটা মুছলাম, মুছে আমি ওই রাস্তা দিয়ে স্কুলের সামনে যখন যাওয়া ধরছি, স্কুলে যাই রাস্তায় উঠলাম। তো এখানে যখন যাওয়া দেখি হঠাৎ করে মানে নিরিবিলি, তো এখানে আমার এলাকায় কোনো ইলেকট্রিসিটি নাই, বাড়িতে আছে রাস্তায় কোনো ইলেকট্রিসিটি নাই। আর আমার রাস্তাগুলা পোচা নেশা ভাঙ্গা, মানে পুরো জঙ্গলেই ভরা। যেটা বোঝাতে চেয়েছি, আমরা শহরের এলাকায় যেটা দেখে থাকি যে ল্যাম্প পোস্ট থাকে, আমাদের এখানে লাইট সমস্ত পর্যাপ্ত ব্যবস্থা থাকে, ওইখানে রাস্তাগুলোও ভাঙাচোরা এবং কোনো কারেন্ট না। এখন এইভাবেই আছে। তারপর কি হলো? তারপর আমি যখন যাওয়া ধরছি, হঠাৎ করে আমি খেয়াল করলাম যে আমার পিছনে 2-3 লোক হাঁটা চলা করতে আছে। তা আমি অতটা তাকাইলাম না, কিছুক্ষণ হাঁটার পর আমি হঠাৎ খেয়াল করলাম 2 লোক এখন হাঁটতেছে, মানে কাঠের জুতা আছে না। তখন বাজে কয়টা রাত? তখন রাত বাজে 10:10টার মতনই বাজে। আমি ওখান থেকে 9:30টার দিকে রওনা দিচ্ছি। তারপর তখন মানে কাঠের জুতাগুলো আছে না, চটি জুতার জন্য শব্দ হয় পাকার ভিতরে, মাটির ভিতরে, মাটিগুলো তো শক্ত বোঝা যায়। আর পাশে বাড়ি গেছে, আমি পিছিয়ে খেয়াল করে দেখলাম কি কেউ নাই গা। ওইখানে আবার 3 রাস্তার একটা মোড়ও ছিল। তাই বললাম হয়তো কোনো দিকে গেছে গা। তাই আমি আবার কিছুক্ষণ হাঁটা ধরলাম, হাঁটা দিয়েছে, হঠাৎ করে আমি বাম পাশে দিয়ে একটা লোক গেছে, আমি স্পষ্ট বুঝতে পারছি একটা লোক গেছে। বাতাসও আমার শরীরে গরম একটা বাতাস। আমি ডান পাশে বাম পাশে তাকা দেখি ওই লোকটা নাই গা। আমি বুঝতে পারলাম না, আমি হঠাৎ ভাবলাম যে গরমের দিন ছিল, হয়তো কোনো বাতাস বিকেল বেলা হইতে পারে, এরকম একটা গুরুত্ব দিলাম না। পরে যখন যাওয়া দিলাম, ওই আবার সামনে আপনার 3 রাস্তার মোড় আছে, ওটা চেয়ারম্যান বাড়ির ওইখানে 3 রাস্তার মোড় আছে। তো ওইখানে বাম পাশে একটা বাজার আছে, বিশাল বড় একটা বাজার, আর 3 রাস্তার মোড়টা
পরে বাজারের ওখানে যখন যাওয়া দিছি হঠাৎ করে আমি খেয়াল করলাম কি যে বাজারের ক্ষেত্রে দিক দিয়া দুইটা বিলাই মানে এতটা বড় মানে বিশেষ যারা বলার বাইরে সাধারণ বিলাই সাথে অনেক বড় দুইটা বিলাই সাদা কুচকুচে দুইটা সাদা বিলাই বাইর হইয়া চোখ গুলা ভীষণ লাল মানে অনেক লাল মানে আমি বিলাই মনে করছিলাম আমি অন্য কিছু মনে করি বিলাই মনে করছিলাম তো দুইটা আইসা না আমার সামনে দাঁড়ায় একটা বাম দিকে একটা রাস্তা গেছে ওদিকে দৌড় দিছে একটা বাজারের দিকে দৌড় দিছে আর একটা বাজারে তো তখন আমি তো মানে পুরো ভয় পেয়ে গেছি গা পরে আমি দৌড় দিছি আমি এটা দেখে আমি এমন দৌড় দিছি সামনে ওই যে ওসানের রাস্তা আমি আগেই বলছি আপনাদেরকে আমি কিসের সাথে বাড়ি খাইছি কিন্তু এটা রাস্তার লোকেতে বাড়ি খাইছি এটা আমি শিউর রাস্তার সাথে আমি বাড়ি খাই নাই কারণ মাটির সাথে আতর খাইলে আমার পায়ে মাটি মুটি কিছু থাকতো আমার ডাইরেক্ট নোকটা উঠে গেছে আমার এই পায়ের নোকটা প্রায় 4 বছর হয়ে গেছে পায়ের নোকটা উঠে গেছিল এত জোরে গিয়ে পড়ছি 2-3 হাত দূরে আমি জ্ঞানী হারাই ফেলেছি পায়ের নোকের ওঠার ব্যথার ঠেলে। আচ্ছা এই ঘটনাটার কি পরে কোনো আর কোনো কন্টিনিউশন হয়েছে অন্য কোনো ভাবে এই ধরনের ঘটনা আর কি কোনো কিছু অনুভব করেছেন? না আমি এরপর আর কোনো ঘটনা এইভাবে আমি এই যেমন মনে করেন আপনি হঠাৎ টের পেয়েছেন আপনি অনুভব করেছেন যে আপনার পেছনে 3 জন হাঁটছে জি এরকম কি কখনো আপনার বাসার ভেতরে হয়েছে? না এটা আমার বলতে কি আমার ঢাকায় আমার এরকম হয় এখনো প্রায় হয় এরকম প্রায় হয় কেমন আমাদের বাড়িতে একটা লোক আছে মাছ আছে উনি মাছ দেয় প্রায় সময় মাছ দেওয়া যায় তো উনি ফজরের টাইমে আমাদের বাড়ির সামনে দিয়ে যায় মানে মাছ আনার জন্য আমাদের বাড়ির রাস্তা দিয়ে যায় ঢাকা তো আমি যদি হঠাৎ করে ঘুমে 11টা হবে মোবাইল টিপতেছি 11টার দিকে হবে তো আমাদের যে ওই লোকটা পরে আমি যখন হঠাৎ করে আমি শুনতে পেলাম যে মাছ আলার লোকটা মানে ওনাকে 3-4 জন লোকে ধরছে মানে উনি আমার ডাক্তার ওই রাতের বেলায় রুবেল আমার একটু ধর ভাই আমার মুখে মারলো মুখে নিল এগুলো কথা আমি স্পষ্ট শুনতে পারছি তো আমি কোনো দিকে না থাকা ডাইরেক্ট আমি লাভ দিয়ে উঠটা রাস্তায় দেখি কেউ নাই কিন্তু আমি শুনছি এটা শিওর। আপনি তো মানে 2-3-10 সেকেন্ডের মধ্যেই তো বাইরে হয়েছেন? জি আমি সাথে সাথে আর আমার একটা অভ্যাস কি যদি আমি কানে কোনো সাউন্ড যায় না আমি এটা লেগে আমি আমার আব্বু একটু ভয় পাইছিল আমি কোনো সাউন্ড পেলে আমি থাকি না করে আমি দৌড় দেয়া মানে রাস্তার দিকে যাই গা। আচ্ছা আচ্ছা আরো একবার এটা হলো এইবার মানে পাশে রাস্তা যাইতে কেউ নাই গা তারও একবার আমাদের লগের বাড়িতে চোর ঢুকছে ওনারা বল মানে আমি শুনতেছি যে ওনারা চোর চিল্লাইতেছে আমি লাভ দিয়ে উঠটা আমাদের ওদিকে একটা দোকান আছে ফ্যাক্সের দোকান মেন রোড দিয়ে দৌড় দেওয়া শুরু করছি ঘুমিয়ে তুইটে দৌড় দেওয়া শুরু করছি ফ্যাক্সের ওইখানে গিয়ে আমি হঠাৎ করে খেয়াল করলাম যে চোর কই কেউ তো নাই গা পরে আমি হঠাৎ করে খেয়াল করলাম যে না এটা তো আমি ভুল শুনছি আমি আবার বাসায় এসে পরে আমার আব্বু বলতেছে তুই এরকম রাতে দৌড় দাস কি লিগা এক ডাকে মানুষ ওটা ভালো না এক ডাকে উঠলে বিপদ হয় তুই এক ডাকে উঠবি না 2-3 ডাক দিলে উঠবি। আচ্ছা পরে আমি এভাবে আমার কয়েকদিন গেছে আমি আরেকদিন শুনতে পেলাম আমার বাড়ি যে উঠানে 2-3টা বিলাই আমার নাম ধরে ডাকতেছে মানে বিলাই যে ঝরা করতেছে ওটা আমার আব্বু শুনছে মানে বিলাই অনেক সময় দেখা দেখি শুধু শুধু চিল্লে উঠে তো ওটা আমার আব্বু শুনছে কিন্তু আমি শুনতেছি কি বিলাই আমার নাম ধরে ডাকতেছে রুবেল এদিকে রুবেল এদিকে রুবেল এদিকে তো আমি 2-3 বার শোনার পরে না আমি ওই ভাবি লাভ দিয়ে উঠানে গেছি গা বাড়ি উঠানে যাতে কেউ নাই গা পরে এভাবে কয়েকদিন মানে আমার খুব মানে কেমন ভালো লাগতেছে না এই অবস্থাটার এখন কি অবস্থা? এখন আমি খুব মোটামুটি ভালোই আছি আর আমার কোনো সমস্যা এখন আর হয় না। যাই হোক আপনি মানে আমরা তো প্রায় শেষ করেই এনেছি শেষ করার আগে জাস্ট এতটুকু বলতে চাই যে অনেক সময় এমন কিছু ঘটনা আমাদের ডরে আসে যেটা আমাদের কাছে অনেক বেশি অবাস্তব মনে হয়। ফর এক্সাম্পল একটু আগে রুবেল ভাই যে এই কথাটা বললেন যে বেড়ালের কণ্ঠে সে হয়তো শুনতে পাচ্ছিল যে তাকে ডাকা হচ্ছে এক্ষেত্রে আপনাকে একটা কথা বলে দিই এটা আপনি শুনেছেন হয়তো আপনাকে অন্য কেউ বা অন্য কোনো কিছু ডাকছিল যেটা কিনা বেড়ালের সাউন্ডের সাথে মিশে গেছে বেড়াল আলাদাভাবে ছিল কারণ এটা আপনাদেরকে বুঝতে হবে যে বেড়ালের যে ভোকাল কর্ড বেড়ালের যে গলা যেভাবে প্রকৃতি তৈরি করেছে তার পক্ষে কথা বলা সম্ভব না কখনোই সম্ভব না তার পক্ষে শুধু ওই সাউন্ডটা করাই সম্ভব। তো এই লজিকের পর থেকে আমরা ভয় পাওয়া শুরু করে বলেই আমাদের এই অনুষ্ঠানটার নাম হচ্ছে ডর। যাই হোক ধন্যবাদ আপনাকে আপনার এক্সপিরিয়েন্স গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য এবং এত সুন্দর একটা জায়গায় এত সুন্দর একটা স্পটে আমাদেরকে নিয়ে আসার জন্য। থ্যাংক ইউ রুবেল ভাই। থ্যাংক ইউ ভাই আপনাদেরকে ধন্যবাদ। ডর চলছে এবং বুঝতেই পাচ্ছেন একের পর এক ঘটনা তো আমরা শুনেই যাচ্ছি এবং দেখা যাক শেষ পর্যন্ত আরো কি কি ধরনের এক্সপেরিয়েন্স আমাদের জন্য অপেক্ষা করছেন। তো এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন অতিথি আছে আমরা এবার তার কাছে যেতে চাই তার এক্সপেরিয়েন্স গুলো আমরা শুনতে চাই। প্রথমে আমরা একটু পরিচয়টা জানি আপনার নামটা? জি আমার নাম হচ্ছে মোহাম্মদ রাজু। এবং কি করেন আপনি? জি আমি একটা গার্মেন্টস ডিপার্টমেন্টে জব করি। ওকে তো আমরা কথা না বাড়িয়ে রাজু ভাই আমরা ঘটনার দিকে চলে যাই। ওকে আমরা ডর টিমের কাছে বেশ কিছু ঘটনা শুনেছি আপনার এক্সপিরিয়েন্স হয়েছে যেই ঘটনাগুলো আপনি শেয়ার করতে চান আমাদের সাথে। ইনফ্যাক্ট এই মুহূর্তে যারা ডর শুনছে হাজার হাজার শ্রোতা রয়েছে তাদের সবার সাথে। সো আমরা ঘটনার দিকে যাই। প্রথমে কোন ঘটনাটা আমরা শুনতে যাচ্ছি? জি আমি প্রথমে আমার মিরপুরে গার্মেন্টস নিয়ে একটা ঘটনা আছে ওটা বলতে চাচ্ছি। প্লিজ তাহলে আমরা শুনি। আমি তো
মিরপুর গার্মেন্টস একটা, আমি গার্মেন্টস নামটা বলবো না, হ্যাঁ, please, যেহেতু আমরাও public চাচ্ছি না, হ্যাঁ, right. আমি ওখানে একটা কোন staff একটা হিসেবে মিরপুরের কোন একটা গার্মেন্টস আপনি জব করছেন? জি জি জি। Okay. তো ওখানে স্টাফে চাকরি করতাম। তো করার পরে আমাকে মাঝে মাঝে নাইট করানো হতো। আচ্ছা, আমাকে বলছে আমার বসে যে তুমি এগুলো লোক নিয়ে কিছু কাজ কম করে, এগুলো আমার কালকে লাগবে। আচ্ছা। তো ডেফিনেটলি আমি যেরকম প্রত্যেকদিন মাঝে মাঝে করি সেরকম আমি করতেছি। হুম হুম। তো ওদিনকে আমার কাছে আমার কাজ করার মাঝখানে কেমন যেন ছুটির কিছুক্ষণ আগের থেকে আর কি, আধা ঘন্টা পর 1 ঘন্টা এরকম সময় আগে থেকে তো আমি কিছু আওয়াজ শুনতে পাচ্ছি। কয়টা বাজে তখন রাত? ছুটি আধা ঘন্টা কি পনে ইউজুয়ালি ছুটিটা হয় কয়টায়? 2টা বাজে। 2টায়, দ্যাট মিনস হচ্ছে আমরা বলতে পারি 1টা-1:30টার দিকে হয়তো। হ্যাঁ এরকম আর কি। ওকে, তারপর? তো ঠিক আছে। আর আমাদের যে ফ্যাক্টরি সেটা হচ্ছে যে আপনার একটু ভিতরটা বলতে চাই, সেটা হচ্ছে 4টা ফ্লোরের মধ্যে বাথরুম হচ্ছে 3টা। একটা হচ্ছে 5 তলাতে, একটা 6 তলাতে, আর একটা হচ্ছে আপনার 7 তলা একদম মানে ফ্লোরের বাইরে সিঁড়ির কাছাকাছি আর কি। আচ্ছা। তো আমরা সবসময় সিঁড়ির মধ্যে যেতাম, কারণ আমরা বেসিক্যালি ছেলেদের জন্য। তো আমি এদের আওয়াজটা শুনে অনেক কনফিউজ যে আমরা আসলে কি এটা, মাঝে মধ্যে শুনি আমি। তো আমি বের হচ্ছি। কি ধরনের আওয়াজ শুনতে পান? আওয়াজ বলতে কি মানে যে মানুষ পুলে যেরকম একটা হয় না যে আওয়াজ, মানে কষ্টের একটা যে আওয়াজ বের হয়, মানে চিৎকার বলতে? হ্যাঁ ওই রকম। আর এইটা কি শুনলাম হচ্ছে বেসিক্যালি বাচ্চাদের। ওকে, ঠিক আছে। আমি বের হয়েছি, ফ্লোর থেকে বের হয়েছি, 5 তলা আমি কাজ করতাম, 5 তলা থেকে বের হয়েছি। তো বের হওয়ার পরে সিঁড়িতে যখন আসি, 5 তলা অর্ধেক ফ্লোরে আসি, 6 তলা ফ্লোরে উঠবো। তো এই সময় আমার কাছে মনে হয় যে আওয়াজটা আর দ্বিগুণ হচ্ছে। আচ্ছা। আমি আর কিছু না করে, যেহেতু আমি একা, ফ্লোরের মধ্যে আর কয়েকজন লোক আছে, তো আমি আমার একজনকে ডাক দিলাম। ডাক দিয়ে বললাম তুমি এদিকে আসো, এই 6 তলায় যেতে হবে। তো আসলে একজন আসলো, আসার পর ওইখানে দাঁড়ায় সে বললো ভাই আমি আর উপরে যেতে পারবো না। কেন তুমি যেতে পারবো না? কারণ আমি যেতে পারবো না, আমি এখান থেকে ব্যাক করব। আমি জানি না কি দেখছে, তবে আমাকে যে লাস্ট যেটা দেখাই গেছে সেটা দেখে আমিও খুব কনফিউজ হয়েছিলাম যে আমাদের ফ্লোর 6 তলা ফ্লোরের ভিতরে অবিকল আমরা দুজন দাঁড়ায় রয়েছি। আচ্ছা। হ্যাঁ, ওই সাইডে যে আমাদের সঙ্গে যে ছিল সে নেমে গেছে, ওই সাইডে যে ছিল সেও নেমে গেছে। আচ্ছা। আমি দাঁড়াইছি, ওই সাইডে আমিও দাঁড়ায় রয়েছি। তো এইটা দেখে আমি আর ওখানে দাঁড়াইতে পারি নাই, আমি নিচে নেমে গেছি। দারোয়ানকে বলছি, দারোয়ান আমাকে বলছে ঠিক আছে আপনারা চলে যান, বেশিক্ষণ তো ছুটির নাই, আপনারা চলে যান। তো এরপরে থেকে আমার টুকিটাকি ঘটনা শুরু হলো আর কি, হালকা পাতলা। যেটা সেরকম মনে করেন বাসায় গেলে একটু স্বপ্ন দেখতাম যে কেউ মানে বাথরুমের সামনে আমার দাঁড়িয়ে রয়েছে। আমি যে বাসায় যদি বাথরুমে যেতাম তা পারতাম না। তো এরকম ওই গার্মেন্টসটাতে আমরা যতটুকু শুনেছিলাম ডটিমের কাছে, এমন কোনো কিছু নাকি কি ধরনের ছাপ দেখা যেত, এটা কি ধরনের? এটা আসলে যে ওই যে মেয়েদের যে বাথরুম, মানে গার্মেন্টস তো বুঝে নে যে আপনার বাচ্চা মানুষ নিষেধ, অ্যালাউড না। ওকে। 18+ ছাড়া কোনো লোক ঢুকানো হয় না। আচ্ছা। তো সেক্ষেত্রে মানে মেয়েদের বাথরুমটাতে যে উপরে ওয়ালে মেয়ে যারা বড়রা যারা, তারাও কিন্তু ওই ওয়ালটা টাচ করতে পারবে না। সেইখানে 3-4 বছরের বাচ্চার যে একটা হাত, ওই রক্ত মাখে একটা সাপ, অনেকগুলা সাপ 3-4 দিন পর পর ওটা ক্লিন করা হয়, বাট ওটা কোনো কাজ হয় না, ওই 2-1 দিন পর পর আবার হয়ে যায়। মানে আমি একটু ক্লিয়ার করি, মানে বিষয়টা এরকম হচ্ছে যে ওনাদের এই ওয়াশরুম গুলার দেয়ালের অনেক উপরের দিকে, যেখানে নর্মালি একটা সাধারণ পূর্ণবয়স্ক মানুষেরই হাত পৌঁছাবে না, তারও উপরে 3-4 বছরের বাচ্চাদের যতটুকু হাতের সাইজ থাকে, ওই সাইজের হাতের কিছু ছোপ ছোপ রক্তের দাগ, যে হাত দিয়ে হাতের ছাপ দেয়, এটা কি শিওর রক্তের দাগ? হ্যাঁ, আপনি আমার মনে হয় আপনি যদি এখনো ওই জিনিসটা দেখেন, মানে এখনো যান, এখনো মনে দেখতে পারবেন আপনি, আমি যতটুকু শিওর আর কি। এখনো দেখা যাবে? এখনো দেখা যাবে। এবং আর এর মধ্যে আরেকটা কথা আছে, বিল্ডিং এ তো এখন পর্যন্ত হেলা, একদিকে হেলা। আচ্ছা। মানে ওই বিল্ডিং টা পড়ার পর থেকে হঠাৎ করে একদিন হেলে যায়। ওকে, মানে একটা ইনফরমেশন এখানে আমরা পেলাম যে বিল্ডিংটা এক সময় পুড়ে গিয়েছিল, এবং পুড়ে আমরা যতটুকু শুনেছি যে অনেক মানুষ মারা গিয়েছিল। হ্যাঁ, মারা গেছিল। তো ওইটা একটু অ্যাঙ্গেল আছে, আর বেসিক্যালি আপনার 7 তলা। আচ্ছা, আমাকে একটু বলেন যে ওই যে রক্তের দাগগুলা, এটা কয়বার পর্যন্ত ঘটেছে এরকম যে মুছে ফেলা হয়েছে, নতুন করে মানে রং করে দেওয়া হয়েছে, আবার এই ধরনের ঘটনা? এটা হচ্ছে আমি যখন ওখানে চাকরি করছি 2.5 বছর ধরে, তো রং করা হয়েছে বলতে এরকম রং করা হয়নি, ওটা মোছা হয়েছে। আচ্ছা, মুছে দেওয়া হয়েছে, একদম মুছে দেওয়া হয়েছে। ওয়াশ ক্লিনার আছে তাদেরকে দিয়ে মোছা হয়েছে। তো মোছার পরে আমরা দেখছি, আমাদের যে পিএম স্যার, জিএম স্যার, সবাই মিলে দেখছি, তারপরে একদম ক্লিন, কোনো সমস্যা নেই। আবার 2 দিন পরে গেছি, আবার একই কাহিনী, সবাই মেয়েরা যারা গেছে। এর মধ্যে আমি ছোট্ট একটা ঘটনা ঢুকাই, এর মধ্যে কি একটা মেয়ে বাথরুমে গেছে,
3-4 ঘন্টা হয়ে গেছে, সেটা আমার লাইনে আসিল। তা আমি তাকে খুঁজতেছি হঠাৎ করে, তো আমি খোঁজার পরে পাচ্ছি না। পরে আমাকে একজন মেয়ে বললো যে ভাইয়া ও তো বাথরুমে গেছিল, আমি দেখছিলাম, এরপর তো আমি ওরা দেখি নাই। তো ওকে আমি কিছু লোক পাঠালাম, আমাদের যে অনেক ক্লিনার যারা আছে তাদেরকে দিয়ে পাঠাইলাম যে দেখে আসেন বাথরুমের মধ্যে কি আছে। আমার মেয়েদের বাথরুমের মধ্যে 7টা বাথরুম, একটা বাথরুম লক। প্রত্যেকটা মেয়ে বলছে যে অনেকক্ষণ ধরে এটা লক, অনেকক্ষণ ধরে। তো আমি যে যারা মানে ছেলে ক্লিনার তাদেরকে দিয়ে আমি ওটা ভাঙাইছি। ভাঙানোর পর ওটা দেখছি যে ওখানে মেয়েটা ডেড। ডেড? হ্যাঁ ডেড। ওইটা সিরিয়াসলি ডেড অবস্থায়? ওটা ডেড এরকম হচ্ছে যে ওই মাথাটা মানে এমন ফ্যাকাশ হয়ে গেছে, আর এই যে পাটা অর্ধেক মানে এক পা কোমরটার মধ্যে ঢুকানো। আচ্ছা। তো এইখান থেকেই আসলে যেহেতু পড়ে গেছিল, পরে ওরকম পাওয়া যায়নি আর কি, যে কেন এরকম হলো। আর একটা মানুষ যদি নিজে আত্মহত্যা করতে চায় বাথরুমটা, সে অবশ্যই আত্মহত্যা করবে না। আচ্ছা। তা আত্মহত্যা করার অনেক জায়গা আছে। তো এইখানের পর থেকে আর মানে আপনি যে বর্ণনা দিচ্ছেন অ্যাটলিস্ট এভাবে কেউ আত্মহত্যা করতে পারে না? এটা অবশ্যই করা যাবে না। তো এই লোকে আমার এই ওইটা কাহিনী, এর আমি আপনাকে আর বলতে পারবো না, আমার নিষেধ আছে। আর কাহিনী তার মানে আমরা বুঝতে পারছি যে আরো কিছু ঘটনা রাজু এর মধ্যে ঘটছে, কিন্তু আপনি কিছু বিধিনিষেধের কারণে পুরো ঘটনাগুলো এক্সপ্লোর করতে পারছেন না। সময় রাত 1টা। যদি ডর শুনে থাকেন আপনি, সত্যি সত্যি ভয়ের অনুভূতিটা যদি অন্তরের মধ্যে গাঁথতে ইচ্ছে হয়, তবে ডরের রেসিপিটা ফলো করুন। আপনি কিংবা সাথে আরো একজন বন্ধু ঘরের বাতিটা নিভিয়ে দিন। একেবারে পিন অফ সাইলেন্স, নীরব একটা পরিবেশ তৈরি করুন। সম্ভব হলে জানালাটা হালকা করে খোলা রাখুন। এরপর রেডিওর ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড নিশ্চিত করুন। শুনতে থাকুন ডর। আর যে কিবরিয়া আপনার সঙ্গে আছে সুমন ও রেহান, সাউন্ডে আছে লোভান। ডর। বিল্ডিং তো এখন পর্যন্ত হেলা, একদিকে হেলা। আচ্ছা। মানে ওই বিল্ডিংটা পড়ার পর থেকে হঠাৎ করে একদিন হেলে যায়। ওকে, মানে একটা ইনফরমেশন এখানে আমরা পেলাম যে বিল্ডিংটা এক সময় পুড়ে গিয়েছিল, এবং পুড়ে আমরা যতটুকু শুনেছি যে অনেক মানুষ মারা গিয়েছিল। হ্যাঁ, মারা গেছিল। তো ওইটা একটু অ্যাঙ্গেল আছে, আর বেসিক্যালি আপনার 7 তলা। আচ্ছা, আমাকে একটু বলেন যে ওই যে রক্তের দাগগুলা, এটা কয়বার পর্যন্ত ঘটেছে এরকম যে মুছে ফেলা হয়েছে, নতুন করে মানে রং করে দেওয়া হয়েছে, আবার এই ধরনের ঘটনা? এটা হচ্ছে আমি যখন ওখানে চাকরি করতে 2.5 বছর ধরে, তো রং করা হয়েছে বলতে এরকম রং করা হয়নি, ওটা মোছা হয়েছে। আচ্ছা, মুছে দেওয়া হয়েছে, একদম মুছে দেওয়া হয়েছে। ওয়াশ ক্লিনার আছে তাদেরকে দিয়ে মোছা হয়েছে। তো মোছার পরে আমরা দেখছি, আমাদের যে পিএম স্যার, জিএম স্যার, সবাই মিলে দেখছি, তারপরে একদম ক্লিন, কোনো সমস্যা নেই। আবার 2 দিন পরে গেছি, আবার একই কাহিনী, সবাই মেয়েরা যারা গেছে। তো এর মধ্যে আমি ছোট্ট একটা ঘটনা ঢুকাই। এর মধ্যে কি, একটা মেয়ে বাথরুমে গেছে, 3-4 ঘন্টা হয়ে গেছে, সেটা আমার লাইনে আসিল। তা আমি তাকে খুঁজতেছি হঠাৎ করে, তো আমি খোঁজার পরে পাচ্ছি না। পরে আমাকে একজন মেয়ে বললো যে ভাইয়া ও তো বাথরুমে গেছিল, আমি দেখছিলাম, এরপর তো আমি ওরা দেখি নাই। তো ওকে আমি কিছু লোক পাঠালাম, আমাদের যে অনেক ক্লিনার যারা আছে তাদেরকে দিয়ে পাঠাইলাম যে দেখে আসেন বাথরুমের মধ্যে কি আছে। আমার মেয়েদের বাথরুমের মধ্যে 7টা বাথরুম, একটা বাথরুম লক। প্রত্যেকটা মেয়ে বলছে যে অনেকক্ষণ ধরে এটা লক, অনেকক্ষণ ধরে। তো আমি যে যারা মানে ছেলে ক্লিনার তাদেরকে দিয়ে আমি ওটা ভাঙাইছি। ভাঙানোর পর ওটা দেখছি যে ওখানে মেয়েটা ডেড। ডেড? হ্যাঁ ডেড। ওইটা সিরিয়াসলি ডেড অবস্থায়? ওটা ডেড এরকম হচ্ছে যে ওই মাথাটা মানে এমন ফ্যাকাশ হয়ে গেছে, আর এই যে পাটা অর্ধেক মানে এক পা কোমরটার মধ্যে ঢুকানো। আচ্ছা। তো এইখান থেকেই আসলে যেহেতু পড়ে গেছিল, পরে ওরকম পাওয়া যায়নি আর কি, যে কেন এরকম হলো। আর একটা মানুষ যদি নিজে আত্মহত্যা করতে চায় বাথরুমটা, সে অবশ্যই আত্মহত্যা করবে না। আচ্ছা। তা আত্মহত্যা করার অনেক জায়গা আছে। তো এইখানের পর থেকে মানে আপনি যে বর্ণনা দিচ্ছেন অ্যাটলিস্ট এভাবে কেউ আত্মহত্যা করতে পারে না? এটা অবশ্যই করা যাবে না। তো এই লোকে আমার এই ওইটা কাহিনী, এর আমি আপনাকে আর বলতে পারবো না, আমার নিষেধ আছে। তার মানে আমরা বুঝতে পারছি যে আরো কিছু ঘটনা রাজু এর মধ্যে ঘটছে, কিন্তু আপনি কিছু বিধিনিষেধের কারণে পুরো ঘটনাগুলো এক্সপ্লোর করতে পারছেন না। আমি যে আজকে এখানে আসছি, আমি
যেহেতু ওখানে চাকরি করি না, আমি 5 বছর ধরে ওখানে চলে আসছি, তারপর আমি ওখানে আমি বলে আসছি যে আমি এদেরকে নিয়ে কিছু কথা বলবো, আপনারা যদি আমাকে পারমিট দেন তাহলে আমি বলবো, আদারওয়াইজ আমি বলবো না। তার মানে আপনার কিছু একটা রেস্ট্রিকশন আছে যে আপনি এর বাইরে বলতে পারবেন না। সো আমরা রেসপেক্ট করি আপনার ওই জায়গাটুকু, আমরাও এর বাইরে আর নিতে চাচ্ছি না, যেহেতু কারো প্রবলেম হয়ে যেতে পারে। সো আমরা চাই না যে আমাদের জন্য কোনো প্রবলেম ক্রিয়েট হোক। তবে যারা বুঝতে পারছে, যারা ওইখানকার মানুষজন আছে, হয়তোবা যদি বুঝে থাকে তাহলে তারা একটু সতর্ক থাকবে, এতটুকু আমরা মানে আশা করতে পারি। তো আর কোনো ঘটনা কি আছে রাজু ভাই? হ্যাঁ, আর একটা ঘটনা আছে। কিরকম? ওইখানেরই একটা ঘটনা, আমার হলিডে চলছিল, আগে বৃহস্পতিবার ছুটিতে হতো। আচ্ছা, বেসিক্যালি বৃহস্পতিবার ছুটিতে হতো, তো শুক্রবার ছুটি কয়েকদিন আগে করা হয়েছে, বছরখানিক আগে করা হয়েছে। তো আমরা সব ছুটি, আমার কিছু ইমার্জেন্সি কাজ আছে, মাল ওয়াশে পাঠাইতে হবে, 10-12 জন লোক নিয়ে আমি কাজ করতেছি। 5টা পর্যন্ত হলিডে ডিউটি হয়, এরপরে হয় না। তো 5টা পরে চলে গেছে, ওরা ছাড়িয়ে দিচ্ছি। আমার কাজ হচ্ছে ওয়াশে কিছু মাল দেবো, দেওয়ার পর আমি ফ্যাক্টরিতে বের হবো আর কি। ফ্যাক্টরি থাকার মধ্যে 2টা দারোয়ান, অনেক পুরাতন 2টা দারোয়ান, আর আমি, এছাড়া কেউ নাই। আচ্ছা, আর আমরা তো আমি আমাদের ফ্লোরে 6তলা ফ্লোরে ওই অন্য সাইডে একটা আছে, মানে ইমার্জেন্সি সিঁড়ি আছে, যে লোহার সিঁড়িগুলো আছে না ওইগুলা। তো আমি ওই সিঁড়িতে গিয়ে মোবাইল টিপতেছিলাম। আচ্ছা, এর মধ্যে আমি দেখলাম যে গাড়ি আসলো। আচ্ছা, যে গাড়ির জন্য আপনি অপেক্ষা করছিলেন? গাড়ি আসলো, গাড়িতে আমি যেহেতু গাড়ি চলে আসছে তো লেবারে ফোন দিই। লেবারে ফোন দিলাম, 4জন লেবার আসলো। আসার পরে যেটা করলো, আমাকে বললো যে ভাই আপনি আমাকে ফোন দিচ্ছেন। আর দেখলাম একদিন চিন্তা করলাম যে ওনারা তো বাসায় থাকার কথা, এখন যেহেতু আজকে হলিডে, ওনাদেরকে বলা হয়েছে যে আমরা ফোন দিলে আসবে, আদারওয়াইজ আসবে না। তো ওনাদেরকে বাসায় থাকার কথা, যে 5 মিনিটের মধ্যে চলে আসছে, যেখান থেকে বাসায় কথা কমপক্ষে 15 মিনিট সময় লাগবে। তা আসছে ভালো কথা। ওনাদেরকে বললাম যে মালগুলো নিচে নামাই দেন, কমপক্ষে 5 থেকে 5,500 মাল নামছে। নামার পরে তো আমি নিচে নামছি, মালটা ওয়াশে বসাই দেবো, মানে চালানটা রেডি করে নিচে সিগনেচার করার জন্য রাখছি। নিচে গিয়ে দেখি ওই 4জন লোক আবার আসতেছে। আমি ভাবতে বলছি যে সামনের চায়ের দোকান আছে, এর মধ্যে আরো একটা কাজ করতে, যে আমার আগে নামলো কেমন, আমি তো ইমার্জেন্সি সিঁড়িতে নামছি, আর ওনারা যদি ওই সিঁড়িতে নামে, এই সিঁড়িতে নামলে তো আমি দেখবই, ওই সিঁড়িতে নামলে যদি তারপর তো আমার অনেক পরে আসবে। হ্যাঁ, আর এদিকে নামলে কোন কথা, আমার সঙ্গেই নামবে। তাহলে আমি বললাম যে কি ব্যাপার, আপনারা বুঝলাম না, আপনি কোথা থেকে আসলেন, এখন এত তাড়াতাড়ি কেমন নিচে নামলেন? আমাকে তো সবাই তুমি কে বলতো, আমি অনেক ছোট। তো বলতো যে তুমি তো আমাকে ফোন দিছো, আমাদেরকে ফোন দিছো ই করার জন্য, মাল নামানোর জন্য। তা আমি বললাম যে আপনার নামাই দিয়ে গেলেন, আবার বলছেন আমাদের ফোন দিচ্ছেন, আমি তো কাহিনী কিছুই বুঝলাম না। তো বলে আমরা তো আসলামই কেবলমাত্র। এটা শোনার পর আমি একটু অন্যরকম হয়ে গেলাম, যে তাহলে ভিতরে 4জন কে আসছিল। মালগুলো তখনও নিচে, মালগুলো তখনও নিচে আছে, কিন্তু আমি যে গাড়িটা দেখছি ওই গাড়িটা তখনও নাই। আমি যে প্রথম যে অবস্থায় গাড়িটা দেখছি, যে গাড়ি আসার সময়, মানে আসার পরে গাড়িটা কিন্তু ঘোরাতে হয়, তো ঘোরানোর অবস্থা করে একটু সামনে ভিতরে ঢোকাবে, একটু সামনে আবার যেতে হয় গাড়িটা ঘোরানোর জন্য। তো আমি বললাম যে সামনেই হয়তো রাখছে, এখনই আসবে। আমি ওনাকে ফোন দিলাম, কি ব্যাপার, যেহেতু মাল এখানে অনেক টাকার মাল, এর জন্য আমি আর বেশি দূর রিস্ক নিয়ে ওইদিকে যাই নাই। আমি ফোন দিলাম, আপনি গাড়িটার ভিতরে ঢোকাচ্ছেন না কেন? ভাই আমি তো 1 নম্বর জ্যামের মধ্যে আছি, আমার কমপক্ষে আরো আধা ঘন্টা দেরি হবে। তাহলে এটা কে আসলো, গাড়ি কে নিয়ে আসলো, এই লেবার গুলা কোথেকে আসলো? এবং ওই কম্পাউন্ডে তখন গাড়ি নেই, না কোনো গাড়ি নেই। আর এই স্পেসটা হচ্ছে এরকম একটাই বিল্ডিং, আর মাঝখানে অনেকখানি জায়গা আছে, তো কোনো গাড়ি যদি বের হয়ে যায় সেটাও আমার চোখে পড়বে, একটাই রাস্তা। আর দারোয়ান নেই ওখানকার? দারোয়ান কি ওই বিল্ডিং এরই, আদারওয়াইজ কোনো দারোয়ান নেই। ওকে, না আমি বলছি যে কোনো গেট নাই, যে যেই গেট দিয়ে গাড়িটা ঢুকেছে ওখানে কোনো দারোয়ান ছিল? সব ওপেন ছিল। ওকে, পরে আমি তো চিন্তা, পরে আমি আর কি করবো, আমার কাছে কোনো অ্যান্সার নাই, আর কি করবো। পরে আমি ওই অবস্থায় ক্লোজ করে বাসায় গেছি, মানে গাড়িটা ই করে আমার স্যারের ফোন দিচ্ছি, স্যারে আসে, স্যারের ওইভাবে রেখে আমি বাসায় চলে গেছি। ডেফিনেটলি এটা একটা মানে অদ্ভুত ঘটনা। আমি আসলে এটা বুঝে উঠতে পারি, এটা আমরাও বুঝে উঠতে পারছি না যে কি ধরনের আসলে ঘটনা ঘটেছিল। তবে আমরা যতটুকু শুনেছি আপনার কথা থেকে, যতটুকু মনে হলো যে পুরো ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে এটা গার্মেন্টসটা মাঝে আপনি একবার বলেছিলেন আমাদের, মানে অফ দ্য রেকর্ড আপনি বলেছিলেন যে গার্মেন্টসটা মাঝে পুড়ে যাওয়ার পরে অনেকদিন বন্ধ ছিল, ফাঁকা ছিল। হ্যাঁ, এটা ফাঁকা ছিল হচ্ছে আপনার 7 and 6 ফ্লোর। আচ্ছা, আর সবই রানিং ছিল, মানে হয় না যে 7 and 6 ফ্লোরে আপনারা কাজ করেন? না, 7 and 6 ফ্লোর আমাদের ফ্যাক্টরিটা নিউ নেওয়া হয়েছে, আর আগে 1 বছর মাত্র অন্য কোন কোম্পানি এখানে ই করছে। আর বেসিক্যালি হয় না যে এরকম একটা ফ্লোর পুড়ে গেলে যেরকম তোমার 1 বছর কিন্তু এমনি বন্ধ থাকে, ওটা নতুন করে আবার মেরামত করার জন্য। তো ওইরকম ভাবে বন্ধ ছিল, তারপর নতুন ভাবে তৈরি মানে শুরু হয়েছে। আমাদের ছিল 4 তলা আর 5 তলা। কিন্তু আপনারা কি মনে করেন যে সেই পুড়ে মারা যাওয়া কতগুলো মানুষের সাথে ওই দুর্ঘটনাটার সাথে বর্তমানে যেই ছোট ছোট ঘটনা ঘটতেছে এগুলার কোনো কানেকশন আছে? কানেক্ট তো অবশ্যই একটা আছে, বাট সেটা হয়তো আমরা জানি না।
কিন্তু আপনাদের ধারণা হ্যাঁ, ধারণা অবশ্যই একটা কিছু আছে, কারণ হয়তো বা হতেও পারে। ওকে, যাই হোক, আমরাও আসলে জানি না এখানে কানেকশন আছে কি না। এটাই আর কি। আমরা আর সেই দিকে না হয় নাই গেলাম, সেই কানেকশনটা আর না খোঁজার চেষ্টা করি আপাতত। অন্যদিকে চলে যাই। এবার আপনি বলেছিলেন যে আপনার আরো কিছু এক্সপিরিয়েন্স আছে। হ্যাঁ, আরেকটা আছে, সেদিকে যাই। সেটা হচ্ছে আমার অফিসে আমি বর্তমান যেটাতে আছি সেখানে আমি হচ্ছে এখন বর্তমানে হচ্ছে মিরপুর 2 এর আর 1 এর মাঝামাঝি। আচ্ছা, মানে এবার হচ্ছে 1, এবার হচ্ছে 2। ওকে, তো সেখানে তো আমি একদিন নাইট করে ফিরতেছি, তো ফেরার পরে মানে সনি হলের সামনে তো অনেক চায়ের দোকান থাকে, ওখান থেকে আমি আসতেছি। আচ্ছা, তো আসার পরে একজন মুরব্বী লোক আমাকে ডাক দিছে। ডাক দেওয়ার পরে কয়টার দিকে তখন? আমার ছুটি হচ্ছে 3টার দিকে, রাত 3টার দিকে। হ্যাঁ, আমার অফিস থেকে সনি সিনেমা হল আসতে 3 থেকে 4 মিনিট লাগে, হয়তো আমার 5-10 মিনিট গেছে এরকম। ওকে, রাইট, 3টার দিকে এরকম আর কি। ওকে, পরে আমি অফিস পর্যন্ত আইলাম। আসার পর আমাকে একজন মুরব্বী ডাক দিয়ে বলতেছে যে তুমি বাসায় যাইবা? হ্যাঁ, কেন? আমাকে একটু আগাই দিয়ে আসবা, আমি অমুক জায়গায় থাকি। অমুক জায়গায় বলতে কি আপনার পাশের করলাপার একটা এরিয়া ছিল ওখানে। ঠিক আছে, যেহেতু মুরব্বী মানুষ আর ওই জায়গাটা খুব খালি আছিল, তো সেই দিকটা আমি একটু আগা দিতেই পারি, কারণ সে একজন মুরব্বী। তো গেলাম, আর বেশি দূরে তো না, এখানেই বলছে। তো গেলাম, রাস্তা ক্রস করলাম, ওই পারে গেলাম। ওই পারে যাওয়ার পরে এখন উনি সবসময় আমার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করতেছে। আচ্ছা, আর সত্যি কথা বলে কি, আগে এগুলো হয়েছে আমার সাথে, কিন্তু মাঝখানে যে গ্যাপ গুলা গেছে, এগুলো আমি নর্মাল হয়ে গেছি, মানে ভুলে গেছে। হ্যাঁ, একদম টোটালি ভুলে গেছি। পরে দূরে দূরে থাকার চেষ্টা করতেছে। তো মুরব্বী মানুষ হতেই পারে। পরে আমি গেলাম কল্লাপাড়ার ভিতরে, যখন ঢুকলাম, তো ঢুকার পরে একটা 2 নম্বর একটা রোড আছে, 2 নম্বর আর 1 নম্বর, দুইটাই গেট। মূল ইসের মধ্যে পাড়ার মধ্যে ঢুকতে হলে, এরিয়ার মধ্যে ঢুকতে হলে, তো 2 নম্বর গেটটা আমার ঢুকাইলো। ঢুকানোর পরে আমার বলতেছে যে তুমি আমার সঙ্গে সঙ্গে আসবা, আমি যতদূর যাবো সেটা আমাকে আগে দিয়ে আসবা, তোমাকে আর কিচ্ছু করতে হবে না, আর তুমি ভুলেও পিছনে যাওয়ার চেষ্টা করবা না। তো আমার ঠিক আছে, যেহেতু মুরব্বী মানুষ, আর এখানে ওই সময়টা চলতেছিল একটু মানে হরতাল মতাল এগুলো চলতে, পুলিশ টুলিশ থাকতেই পারে, মানে এই ধরনের এটাই হতে পারে, পুলিশ টুলিশ হতেই পারে। ওই হিসাব করে আমরা গেছি। তো 4টার মতন বেজে গেছে। তো বাজার পরে ঘুরছি, অনেকক্ষণ ধরে ঘুরছি আমরা, কিন্তু উনি বাসা খুঁজে পাচ্ছে না। উনি আমাকে যেটা বললো যে আমি বাসা খুঁজে পাচ্ছি না, আমার সঙ্গে সঙ্গে থাকো। তো উনি কিন্তু একটু দূরত্বটা আমার কাছে কমাই নিছে। কমাই নেওয়ার পরে একটা বাসার সামনে দাঁড়ানোর পরে উনিও আমাকে বললো যে তুমি এখন বাসায় যেতে পারো। এই কথা চিন্তা করে সে আমাদেরকে তাকাইছে। আমি আগে কোনো তার চেহারা দেখি নাই। মুরব্বী মার শীতের সময় হালকা হালকা শীত পড়তেছিল কি, তো যেটা দেখলাম আমি সেটা আসলে মানে আমি ওইভাবে থাকতে পারি নাই। কি দেখলেন? যে মাথার অর্ধেক নাই, ঠিক আছে, অর্ধেক নাই, আর অর্ধেক মনে করেন আপনার মাংস ঝুলে ঝুলে পড়ছে। তো এইটা দেখে আমি চিলেন মিলেন কোনো কিছু দিতে পারি নাই, অমনি ওখানে পড়ে গেছি। পড়ে যাওয়ার পরে আমার যে গলায় আইডি কার্ড ছিল, এখানে এটা দেখে আমাকে মানে পরবর্তীতে যারা দেখেছে ওখানে ওই আইডি কার্ড দেখে আপনাকে আপনার ঠিকানায় পৌঁছে দেয়। পরে আমি যখন জ্ঞান আসে তখন আমার অফিসের ডক্টরের পিছনে নাই। আপনি যখন হাঁটছিলেন, যখন ওনার সাহায্য চেয়েছিল আপনার কাছে যে আমাকে এই ঠিকানাটাতে পৌঁছে দেন, তখন কি চেহারাটা দেখতে পেয়েছিলেন? না, শুরু থেকে ওনার চেহারা দেখতে পাইনি। আচ্ছা, আমার মনে হচ্ছে যে একজন মুরব্বী, কারণ মুরব্বীরা আসে না, হাতে স্টাইল দেখে বোঝা যায়। ওকে, মাই গড, মানে ঢাকা শহরের মধ্যে এত গভীর রাতে মিরপুরের মতো জায়গায় এই ধরনের ঘটনা, মানে এটা শুনতে অনেকটা অবিশ্বাস্য মনে হতে পারে, এটা আসলে কিন্তু যার সাথে ঘটেছে সেই ভালো বলতে পারে। আমি আরেকটা কথা বলি যে শুনতে আসলে অবিশ্বাস্য, বাট আমি আমার মায়ের নানা, উনি কিন্তু একজন কবিরাজ। তো ওনার কাছে অনেক কিছু আমি মার কাছ থেকে শুনছি, আমার যে ছোট বোন ওর সাথে অনেক কিছু হয়েছে। তো আমি এগুলো আসলে বিলিভ করতাম না, যে আমি কখনো দেখি না, তো বিলিভ কেমনে করবো? একটা জিনিসকে একটা জিনিস উদাহরণ কি, নিজে একটা জিনিস না হলে নিজের সাথে ওটা কিন্তু নিজের সাথে আসলে এটা যতক্ষণ না ঘটে বিশ্বাস করাটা একটু ডিফিকাল্ট, একটু কঠিন। ওই যে আমি এগুলো বিশ্বাস করতাম। যখন আমি আমার ফার্স্ট যে ঘটনাটা সেটা হওয়ার পর থেকে আমি আসলে নিজে অন্যরকম ভাবে বিশ্বাস। আর এখন যদি বর্তমান করতে চাই, আমি নিজেকে এমন ভাবে করে নিছি মাঝখানে ওই যে গার্মেন্টস এর বিষয়গুলো নিয়ে, যে আমার কাছে হতেই পারে এগুলা, একদম হতেই পারে। আমি যাচ্ছি রাস্তা দিয়ে, এটা আমার সামনে আসবে, এটা আমি জানি, কিছু করার নেই। ওকে, আসলে এরকমই হয়, মানে খুব বেশি ভয় পেতে পেতে ভয়ের সাথেই মানুষের বসবাস শুরু হয়ে যায়। তো যাই হোক, অনেক ধন্যবাদ আপনার এক্সপিরিয়েন্স গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য এবং আমাদের সাথে এই জার্নিতে যুক্ত হওয়ার জন্য। আসলে ভাই, একটু শেষ করার আগে একটু কথা বলবো, আমি আসলে এই জার্নিতে আসতে পারতাম না যদি কিছু মানুষের সাহায্য না হতো। যেমন আমাদের অফিসে কমপ্লেন্স অফিসার আছে মাহবুব স্যার, মানিক ভাই, লাইন সিবা আমাদের বস, জাকির ভাই, সুমন ভাই, এরা আসলে আমার নামে সুপারিশ না করলে আসলে আমার বস আমাকে ছুটি দিত না। ওকে, মানে অনেকগুলো নাম
নামের মধ্যে হয়ে গেছে। যাই হোক, আমরা আর প্রত্যেকের নাম ধরে বলতে যাচ্ছি না, যারাই সুযোগ করে দিয়েছেন রাজু ভাইকে আমাদের সাথে এই জার্নিতে আসার জন্য এবং আমরা এই এক্সপিরিয়েন্স গুলো শুনতে পেরেছি, তাদেরকে আমাদের পক্ষ থেকেও অনেক ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। দর চলছে এবং শুনতে পাচ্ছি আমরা এক্সপিরিয়েন্স গুলো, এক একজনের এক্সপিরিয়েন্স আমরা শুনছি। সো এই মুহূর্তে আমাদের সঙ্গে আরো একজন বন্ধু আছে, তার নাম হচ্ছে ইমানউদ্দিন এবং সে ঢাকার দক্ষিণখানে থাকে। আজকে ডরের জার্নিতে যোগ দিয়েছে। তার কিছু এক্সপিরিয়েন্স আছে যেগুলো উনি শেয়ার করতে চায় এবং এক্সপিরিয়েন্স গুলো নিজের সাথে ঘটেনি। আমরা ডর টিমের কাছে যতটুকু শুনেছি যে আপনার বাবার একটা এক্সপিরিয়েন্স আছে, এই হরর এক্সপিরিয়েন্স, যেটা আপনি শেয়ার করতে চান। সো আমরা ঘটনার দিকে যাই, যে কি ঘটনা ঘটেছিল এবং কোথায়। দক্ষিণখানে ঘটনাটা ঘটে। আমরা ওইখানে অনেক আগে থেকে বাস করি। ওইখানে ওইটা তখন আমরা যখন আসি তখন আশেপাশে অনেক জঙ্গল টঙ্গল ছিল। আচ্ছা, একটা বাড়ি নিয়ে ঘটনা আমি বলতে চাই, একটা পরিত্যক্ত বাড়ি। সেখানে আগে হিন্দুরা বাস করতো। যুদ্ধের পর যখন হিন্দুরা জায়গা ওই বাড়িটা পইরা থাকে, পরিত্যক্ত হয়ে থাকে। বাড়িটা একটা মুসলমান দখল করে নেয়। দখল করে নিয়ে এটা সে নিজের করে রাখে। এটা 2 বছর আগের কাহিনী, যেটা আমার বাবার সাথে করছে। সেখানে আমার বাবা পাহারাদার হিসেবে একটা চাকরি নেয়। সেই বাড়িটার আশেপাশে পুকুর ছিল, আবার কিছু বাড়ি ছিল, পরিত্যক্ত বাড়ি, রুম ছিল, রুমগুলো খারাপ ছিল। সেখানে আমার বাবা যখন চাকরি নেয়, বাবারে পাহারা দিতে বলে রাত্রে। আচ্ছা, আমি একটু এখানে ইন্টারাপ্ট করি রেহান, কারণ উনি হচ্ছে যে খুব সম্ভবত নার্ভাসনেস এর কারণে অনেকটা গুলিয়ে যাচ্ছে। সো আমরা এখানে একটু ক্লিয়ার করে দিই যে এই ঘটনাটা ডট টিমের কাছে উনি যেভাবে বলেছিল, যে ওনার ঘটনাটা এরকম ছিল যে দক্ষিণখানের একটা বাড়ি, যুদ্ধের সময় ওই যারা স্থানীয় বাসিন্দা ছিল ওনারা চলে যায় এবং এই বাড়িটা পরবর্তীতে একজন মুসলিম এটা সে দেখভাল করা শুরু করে, সেখানে থাকতে শুরু করে এবং ওই বাড়িটা অনেকদিন পরিত্যক্ত অবস্থায় ছিল এবং ওই অবস্থাতে এলাকার মানুষজন একটু ভীতি কাজ করতো এই বাড়িটা নিয়ে, অনেক জঙ্গলে ভরে গিয়েছিল। আর আরেকটা কথা, ওনার কথায় আমার যেটা মনে হলো, আমার মনে হয় যে যেই বাড়িটা দখল করা হয়েছে তার আশেপাশে কিছু ছোট ছোট ঘর টাইপের বাড়ি ছিল, যেগুলো তখনও কেউ দখল করেনি এবং ওগুলো খালি ছিল, তাই না? এবং সেখানে কোনো কিছু ধরনের ভয় কাজ করতো অনেকের মতে, অনেক ধরনের কিছু অশরীরী কোনো কিছু সেখানে। এনভায়রনমেন্টে কিন্তু অন্যরকম বোঝা যাচ্ছে, মানে ডরের স্পট হিসেবে অনেক আদর্শ একটা স্পট, রাইট? সো আমরা সেটাই একটু, মানে ইমানউদ্দিন যেহেতু একটু ঘাবড়ে যাচ্ছিল, তো সেই জন্য আমরা একটু এক্সপ্লেইন করে দিলাম বিষয়টা। এরকম ছিল সিনেমাটা। তারপর কি হলো ইমান? যখন আমার বাবা ডিউটি করা শুরু করে রাতে, কয়েকদিন ডিউটি করে রাতে, যেমন বাবা 2টার দিকে বাইরে হয়, 3টার দিকে বাইরে হয়, 5টা ফজর আজান দিলে চলে যায়। এরকম অনেকদিন ডিউটি করতেছে, একদিন হঠাৎ করে পুকুর পাড়ে গেছে। ওখানে একটা পুকুর আছে? হ্যাঁ, পুকুর ছিল। ওকে। ওই পুকুরটাতে হঠাৎ করে আমার বাবার চোখের সামনে কি জানি একটা ভেসে উঠলো, সাদা। ওইটা আমার বাবারা বললো, এই শোন, তোকে জানি আর এখানে না দেখি। বাবা তো পুরা ভয় পেয়ে গেছে গা, আতঙ্ক হয়ে গেছে গা, কিছু বলতে পারতেছে না। পরে লোকটা যখন যাইতেছে গা, বাবা সাহস করে কিছু একটা বলতে চাইছিল, হঠাৎ করে দেখে সে ভ্যানিশ হয়ে গেছে গা। যেই লোকটা উঠে এসেছিল চোখের সামনে ভ্যানিশ হয়ে গেছে। পরে সকালবেলা কেউ বলতাছে না, পরে আম্মুরে বলছে, পরে আম্মু আমারে বললো, পরে আমি শুনলাম, সেখান থেকে আমাদের অনেকেই শুনছে। আর ওই বাড়িটা নিয়ে আরো কিছু ঘটনা ছিল। তো এরপরে কি আপনার বাবা ওখানে আরো কিছুদিন কি চাকরি করেছে? না, করেনি, ওই দিনই শেষ চাকরি ছেড়ে দিয়েছে। আচ্ছা, এটা কয়টার সময় ঘটছে ঘটনাটা, এটা কি ঠিক? রাতে 3টা কি 3:30টার দিকে। আচ্ছা, আপনি আরেকটা বলছিলেন যে এই বাড়িটা নিয়ে আর কিছু কি আছে? হ্যাঁ, এই বাড়িটা তো এমনি এদিকটা তো অন্ধকার থাকতো, তো এদিকটা মানুষ আসা যাওয়া করতো না, ভয় পাইতো রাইট করে আসা যাওয়া। এই জায়গায় আমাদের সাথে একটা ছেলে থাকতো, সে আমার ফ্রেন্ডই, মানে গার্মেন্টস চাকরি করে, তো রাতে আসা যাওয়া করে, মাঝে মধ্যে রাতের 1টা 12টা বাজে যায়। তা অনেক সাহস নিয়ে আসে। মাঝে মধ্যে দেখে যে ওর পাশে কেউ হাঁটতাছে, পায়ের শব্দ পাচ্ছে বা কেউ ডাকতেছে। মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে দেখে না, সে অনুভব করে পুরোপুরি অনুভব করে, যে পাশে কেউ হাঁটলে যে ধরনের পায়ের আওয়াজ আসে বা যে ধরনের নিঃশ্বাসের আওয়াজ, বা কেউ একজন পাশে গেলে যেভাবে অনুভব করা যায় উনি সেটাই সেইভাবে অনুভব করতেছে। এবং সেটা শুধু এই বাড়ির সীমানার মধ্যে, এই বাড়িটার সীমানার মধ্যে। সে আশেপাশে চায়, দেখলো কেউ নাই, শুধু বাসায় গেছে গা। বাসায় যায় আমাদের বললো, আমরা বিশ্বাস করি না। পরের দিন একই ঘটনা ঘটলো, যে পাশে দেখে কুকুরের ছায়া, বাট কুকুর নাই। কিন্তু আপনি বলছিলেন যে অন্ধকার, তাহলে ছায়া কিভাবে দেখলো? ওই পাশে একটা বাড়ির সিকিউরিটি লাইট ছিল। আচ্ছা, সিকিউরিটির জন্য লাইট বসানো হয়েছিল। কুকুরের ছায়াটা কি অনেক বড় ছিল না ছোট?
কুকুরের ছায়াটা অনেক বড় ছিল। ওকে, তাহলে আমি আপনার ভুলটা ভাঙিয়ে দিই। কুকুরটা অনেক দূরে ছিল, সেই দূরে থেকেই তার ছায়াটা পড়েছে বলেই এত বড় ছিল। না, ও মানে মানে লাইটের আলো ছায়াটা কি পাশাপাশি পাশাপাশি হেঁটে পড়ছে। যাচ্ছিল? হ্যাঁ, পাশাপাশি একসাথে হাইটটা যাইতাছে, ওই যাইতাছে কুকুরটাও যাইতাছে, বাট ওই দাঁড়াইলে কুকুরটাও দাঁড়াইতাছে, ওই যখন দাঁড়ায় কুকুরটাও দাঁড়ায়। এই জিনিসটা হচ্ছে শকিং, যে সে দাঁড়ালে কুকুরটাও দাঁড়িয়ে যাচ্ছে, তার সাথেই হাঁটছে। কিন্তু কুকুরের ছায়াটা যে বড় হবে, এতে আমার যেটা মনে হয়েছিল যে লাইটের খুব কাছাকাছি কুকুরটা আছে কোথাও দাঁড়িয়ে, এবং সেটার ছায়াটাই আপনার ফ্রেন্ডের পাশে এসে পড়েছে। না, লাইটটা তো না হলে উপরে, ওই উপরে কি কুকুর যাবে? উপরে তো কুকুর আচ্ছা, যাবে না ওটা একটা লজিক ছিল, বাট আমরা এর পরবর্তীতে যেটা শুনলাম তাহলে বোঝা যায় যে এখানে মানে সামথিং রং, কিছু একটা আছে, যেহেতু ছায়াটা মুভ করছে সাথে সাথে। ওকে, আর কোন ধরনের কোন ঘটনা এই বাড়িকে ঘিরে? হ্যাঁ, ওই বাড়িটার পাশের বাড়িটা নিয়ে একটা ঘটনা, যে ওই আমাদের সাথে থেকে বাসা চেঞ্জ করে ওই জায়গায় বাসা নেয়। যে বন্ধুর কথা একটু আগে বলছিলেন সেই বাসা চেঞ্জ করে ওই জায়গায় বাসা নেয়, কারণ এই রাস্তা দিয়ে ওরা আসতে অসুবিধা হচ্ছে, ওই বাসাটা চেঞ্জ করে ওর সামনে বাসাটা নেয়। আচ্ছা, এই রাস্তা যাতে এই জায়গাটা ক্রস করতে না হয়। হ্যাঁ, সেই কারণে অন্য রাত্রে যখন ওই ডিউটি তো রাতে 12টা-1টা বাজে আসে যখন রাতে ঘুমায়, হঠাৎ দেখে লেজার লাইটের আলো আছে না, এরকম লাইট মারে কেউ, একটা না 2টা লাইট পরে, 2টা লাইট পুরা ঘর আর মানে জ্বলতে থাকে। প্রথমে মনে করছিল যে কোন পোলাপান মজা টজা করে, আমরাও তাই মনে করছিলাম, এইসব মনে করছে, অত গুরুত্ব দেয়নি। পরের দিনও একই সমস্যা, এরকম করে 3 দিন গেল, কিছু মনে করে নাই। কিন্তু চতুর্থ দিনের দিন পুরা ঘর তো আলো হয়ে গেছে, দ্বিতীয়ত ওই অফিস চাইছে মাত্র 1টা বাজে, 5 মিনিট পর খায়ও নাই, খালি আইসা মোবাইলটা রাখা টাইম দেখছে রাতে 4টা বাজে, একটা না 2টা লাইট পরে, পুরা ঘর আর মানে জ্বলতে থাকে। প্রথমে মনে করছিল যে কোন পোলাপান মজা টজা করে, এইসব মনে করছে, অত গুরুত্ব দেয়নি। পরের দিনও একই সমস্যা, এরকম করে 3 দিন গেল, কিছু মনে করে নাই। কিন্তু চতুর্থ দিনের দিন পুরা ঘর তো আলো হয়ে গেছে, দ্বিতীয়ত ওই অফিস চাইছে মাত্র 1টা বাজে, 5 মিনিট পর খায়ও নাই, খালি আইসা মোবাইলটা রাখা টাইম দেখছে রাতে 4টা বাজে। আর পুরা অতঙ্গ যে কিভাবে 4টা বাজে। আজকে এই রিলেটেড আরো একটা ঘটনা কিন্তু আমরা আমরা already শুনেছি একটা প্রথমেই। টাইম গ্যাপ ক্রিয়েট হচ্ছে, এবং এই জিনিসটা অনেক আগে আমরা শুনেছিলাম আকিবের কাছে 39 নম্বর এপিসোডে, যেটা কিনা খুব বেশি এখন পর্যন্ত মানুষ লিংক চায় যে ডাউনলোড করবো কিভাবে কিভাবে কিভাবে। তো সবাইকে বলে দিচ্ছি, কিছুদিন আগে এক লিসেনারই আমাকে জানিয়েছে যে ভাই ওটা 37 বা 38 নয়, ওটা 39 নম্বর এপিসোডে। সো আকিবের ব্ল্যাক ম্যাজিক নিয়ে খুবই ভয়ানক এপিসোডটা যদি আপনারা শুনতে চান, 39 নম্বর এপিসোডটা ডাউনলোড করলেই হবে। আর যেটা বলছিলাম, সেই ক্ষেত্রে ওদের ক্ষেত্রে এটা হয়েছিল যে ওরা রাত্রে 1টা-1:30টার দিকে সবাই মিলে মজা করতে ছাদে ওঠে, এবং হঠাৎ করেই সব বন্ধুরা 7-8 জন বন্ধু মিলে টের পায় যে 4টা বেজে গেছে। তো এই ঘটনাটা আজকে আপনার কাছ থেকে শুনলাম। এই ক্ষেত্রে একটা টাইম গ্যাপ, আমি আসলে বুঝতে পারছি না, এটা কি মানুষের কোন একটা স্টেজে কি মানুষ হঠাৎ করে নাম হয়ে যায় বা বুঝতে পারে না যে টাইম? আমি আসলে এটা নিয়ে আমার অনেক কনফিউশন আছে, এটা কিভাবে হয় আমি আসলে বুঝি না, যে নো আইডিয়া। ভাই ওয়ও পুরা আতঙ্ক হইয়া পরে ওই ফোন দিল ওর বোনকে ফোন দিল, ওর বোনে বলতেছে এই তো এখন তো 1:30টা বাজে। কয় না আপু, আমার মোবাইলে এতটা বাজতেছে, আমার ঘড়িতে এতটা বাজতেছে, আমার টিভি তো এতটা বাজতেছে। মাই গড, এটা তো মানে ওর ঘড়ি তো মোবাইলে, টিভি তো শুনিনি আমি এরকম। তো এরপরে কি সে ছিল ওখানে? হ্যাঁ ছিল, মানে পরে আসছে না, ওয়াশরুমে যায় ভালো করে ওয়াশ করে আইসে দেখে আবার টাইম একদম ঠিক, এবং সেটা ওয়াল ঘড়িতেও, টিভিতেও, মোবাইলেও যে ওই আইসে 15 মিনিট হয়েছে জাস্ট। দিস ইজ অ্যামেজিং, সুমন। পরে সকালবেলা আমাদের এটা বলতেছে, পরে বইলা বলতেছে যে এই বাসায় থাকা যাবে না। আর এই বাসায় আগে শুনতাম যে এই বাসায় একটা পিচ্চি আছে যে রাত করে বাড়ি পাহারা দেয়, আর ওই রুমটার ভিতরে যে ভাড়াইটা আসে তাকে একটু ডিস্টার্ব করে। আচ্ছা, আপনার বন্ধু যে রুমে থাকে তাকে কি কখনো এই ধরনের কেউ ডিস্টার্ব করেছে? ওই যে এরকম আপনি ধারণা করছেন যে এই সময়ের গরমিলটা ওই পিচ্চিটাই ঘটিয়েছে? ওইটাই করে গেছে। আপনারা কি কিছু জানেন যে পিচ্চিটা আসলে কে ছিল, কোথা থেকে এসেছিল? না, এটা জানি না, খালি জানতাম যে এই জায়গা এই পিচ্চিটা থাকতো নারকেল গাছের আগায়, আর ওই রুমটা নাকি ওর রুম ছিল। আচ্ছা, আরেকটা ঘটনা একটু আপনি বলেছিলেন ডরটিমের কাছে, এখানে আরো একটা লোকের ঘটনা ছিল যে পাগল হয়ে গেছিল কোনো ভাবে, এটা কিভাবে হয়েছিল? ওই বাড়িওয়ালা যখন ওইটা হিন্দুদের বাড়ি ছিল, দখল করে, হ্যাঁ হিন্দুরা যে পূজা করতো, আচ্ছা, ওই জিনিসটা সে পাড়া মেরে ভাঙ্গা ফেলে। আচ্ছা, যে পূজার জায়গাটা ছিল সেটা পাড়া দিয়ে ভাঙ্গা ফেলার পরে সে হাফ পাগল হয়ে যায়। যেমন সে রাত করে কেরাসিন দিয়ে গোসল করে। কোথায়? ওই রুমটায়। ওই রুমটা, দ্যাট মিনস মানে যেই জায়গাটা তাকে পূজার জায়গা ছিল, ওখানে যেই রুমটা উঠেছে ওই রুমের ভিতরে কেরাসিন দিয়ে গোসল করে, মাঝে মধ্যে সবিন তেল দিয়ে, আর শুক্রবার হলে জুম্মার নামাজ পড়তে আসবে সরষার তেল দিয়ে গোসল করে।
সে নামাজ পড়তে আসবে সরিষার তেল দিয়ে। এটা কি ওই ঘটনার পর থেকেই? হ্যাঁ, ওই ঘটনার পর থেকে এমন করে। আর মাঝে মধ্যে দেখা যায় নিজে শিকল দিয়ে বাইরে। কি বলবো, পাগল হয়ে গেলে তো মানুষ যে কোনো কিছুই করতে পারে, কিন্তু ঘটনা হচ্ছে যে লিঙ্কটা কোন ঘটনার পরে আসলে কি ঘটছে, ওটা হচ্ছে মূলত বিষয়। এখানে কিন্তু একটা ছোট মেসেজ আছে, এটা সবার আমার মনে হয় জানা উচিত, যে যত যাই হয়ে যাক, আপনার বিশ্বাস যেটাই হোক না কেন, যেখানেই থাক না কেন, আপনাদেরকে একটা রিকোয়েস্ট, আপনারা যদি উন্নত মনের মানুষ হয়ে থাকেন তাহলে নিজের বিশ্বাসটাকে অবশ্যই সবচেয়ে বেশি বিশ্বাস করবেন, কিন্তু দয়া করে অন্য কারো বিশ্বাসকে অপমান করতে যাবেন না। প্রত্যেকটা মানুষের বিশ্বাস তার জন্য জরুরি। আপনি যেভাবে যে জিনিসটা বিশ্বাস করেন সেটাকেও যেমন অন্যকে অপমান করলে আপনার খারাপ লাগবে, হঠাৎ করে আপনি যদি এখন শুনেন যে কেউ একজন মসজিদের একটা ইট ভেঙে ফেলেছে, আপনার কিন্তু খারাপ লাগবে। সো আমরা এই খারাপ লাগাটা অন্য কোথাও ছড়িয়ে না দিই। যার যার বিশ্বাস তার কাছে, সে যে বিশ্বাস করে সেই বিশ্বাসটাকে সম্মান করুন। আপনাকে তো কেউ জোর করছে না যে আপনারও এটা বিশ্বাস করতে হবে, রাইট? সেটাই, তাই না? ওকে, সো ইমানউদ্দিন, এই ছিল ওনার এক্সপিরিয়েন্স গুলো। আসলে ইমানউদ্দিনের ঘটনাটা আমি কি বলবো, আমি ইমানউদ্দিনের ঘটনাগুলোকে আমি ভুতুরে ঘটনা হিসেবে না ধরে ভুতুরে একটা স্পট হিসেবে ধরলাম, এবং প্রত্যেকটা ঘটনাই স্পট রিলেটেড, এবং ওই জায়গাটায় যাওয়ার ইন্টারেস্ট আমার খুব বেশি বেড়ে গেছে। সো আই থিঙ্ক যে আমরা কিছুদিনের মধ্যে ওখানে চলে যেতেও পারি। তো দেখা যাক। অনেক ধন্যবাদ ইমানউদ্দিন, আমাদের এই জার্নিতে এসেছেন, এবং সবচেয়ে বড় কথা কি, আপনি এক্সপিরিয়েন্স যেগুলো শেয়ার করেছেন তার চেয়ে অনেক বড় ধন্যবাদ যে আপনি একটা স্পটের সন্ধান দিয়েছেন আমাদেরকে। তো অনেক ধন্যবাদ ইমানউদ্দিন। ওকে, সো আমরা আরো একটা এক্সপিরিয়েন্সের মাঝে শুনে ফেললাম, এবং এই মুহূর্তে নতুন কিছু এক্সপিরিয়েন্সের দিকে পা বাড়াই। কি বলিস? অবশ্যই, ওয়াই নট? এই জন্যই তো এখানে আমাদের আশা, আর এই জন্যই তো ডর। এবার আমার মনে হয় রাজার কাছে চলে যায়, দেখি এক্সপিরিয়েন্সে সে রাজা হয়ে গেছে কিনা, সেটাই দেখতে হবে। ঠিক আছে রাজা, এবার বলো কি ঘটেছিল তোমার সাথে। তো আমি রাত করে পড়ি। রাতে তখন প্রায় 12টা 12:30 বাজে আমি পড়া স্টার্ট করলাম। তো ভাই পড়তেছি তখন অনেকক্ষণ হয়ে গেছে পড়তে বসছি, 1টা কিংবা 1:30 বাজে ভাই। হঠাৎ করে আমি ফিল করতেছি যে আমার জানলায় কেউ নক করছে। তো ভাই যদিও আমার রুমে লাইট জ্বলতেছিল, জানলা খোলার পর মোবাইলের টর্চ লাইটটা অন করে ভাই বাইরের দিকে তাকাই, টর্চ লাইটটা দিয়ে দেখি কিছু আছে কিনা। দেখলাম যে ভাই কিছুই নেই। তো জানলাটা লাগালাম ভাই, আমি বুঝলাম যে উপর থেকে হয়তো কেউ কিছু ফালাইছে, এটার জন্য জানলার সাথে টাচকা সাউন্ড হয়েছে। তো আমি আবার পড়া স্টার্ট করলাম, পড়তেছি ভাই। আধা ঘন্টা 25 মিনিটের ব্যবধানে এবার আমার দরজায় নক করতেছে। ফার্স্ট টাইম যখন নক করতেছি আমি বুঝলাম এটা হ্যালুসিনেশন হইতেছে হয়তো বা। আমি আবার পড়তেছি, আবার 3-4 সেকেন্ড কিরকম ছিল? খুব স্বাভাবিক? একটু জোরে জোরে ভাই, রাত্রেবেলা এত জোরে কেউ নক করেন, একটু জোরে জোরে নক হইতেছিল, মানে দিম দিম করে আওয়াজ হইতেছিল। তো আমি মনে করছি আম্মু শুনছে। আম্মুর রুমের দিকে ফার্স্ট টাইম তাকাই দেখি যে আম্মু ঘুমাইতেছে টোটালি। তো আমি আস্তে আস্তে উঠলাম, দ্বিতীয়বার সাউন্ড হইলো, আমি দরজাটা খুললাম। খোলার পর মোবাইলের টর্চ লাইটটা অন করলাম, জুতার উপর একটু সামনে আগে গেলাম। আমরা ফার্স্ট ফ্লোরে থাকি বিল্ডিং এর, 8তলা বিল্ডিং। তো আমি একটু নিচের দিকে তাকালাম ফার্স্টে, তারপর উপরের দিকে তাকালাম, দেখলাম কিছুই নেই। তো ভাই তখন টোটালি আমার ভয় ভয় লাগতেছে। আমি আর রাত্রে পড়লাম না, আমি আস্তে লাইটটা অফ করে দিলাম, দরজা লক করে আমি ঘুমায় পড়লাম। রাত্রেবেলা আম্মুকে আর কিছুই বললাম। এই 3 থেকে 4 দিন পর আমি রাত্রে আগের মতোই পড়তেছিলাম। হঠাৎ করে আম্মু আসলো, আম্মু আসা বলতেছে কি করস? আমি বলতেছি পড়তেছি। তো আমি বলে এখন আর পড়ার দরকার নাই, যা শুয়ে পড়। আম্মু নার্ভাস ভাব। আমি আম্মুকে আর কিছু জিজ্ঞাসা করি না। আম্মু যাওয়ার পর আমি বই খাতা গোছে শুয়ে পড়লাম রাত্রেবেলা। তো আম্মুকে সকালবেলা যখন জিজ্ঞাসা করলাম আম্মু রাত্রেবেলা কি হয়েছিল, তো আম্মু বিষয়টা এরা যেতে ইগনোর করতে চাইতেছিল। আমি আম্মুকে জোর দেওয়ার পর আম্মু বললো যে রাত্রেবেলা যখন তুই পড়তেছিলি আমি মশুরিটা টানায় ঘুমায় গেছি, মানে ঘুম ঘুম ভাব আমার। হঠাৎ করে আমি দেখতেছি যে মশুরিটা খাটো খুটো 6 থেকে 7 বছর একটা বাচ্চা ছেলের শেপ ছায়ার মতো মশুরিটা আলগা ভিতরে ঢুকলো। ঢুকার পর আম্মু তো বড় বেড আমাদের, আম্মু এক সাইডে শুয়ে ছিল, ওইটা আম্মুর অপোজিট সাইডে শুইলো। শোয়ার পর আম্মুর হাত দুইটা আস্তে আস্তে চাপা ধরলো। আম্মু যখন চেহারাটা দেখলো, ওইটার চেহারাটা ছিল ভাই অন্ধকার, পুরো ছায়ার মতো, আর অন্ধকারের ভিতর একটু আরেকটু অন্ধকার। তো আম্মু চেহারাটা গেস করতে পারছে না কোনটা কি, কিছু বুঝতেছে না। আম্মু তখন ফার্স্ট টাইম জোরে জোরে চিৎকার দেওয়ার চেষ্টা করতেছে। আম্মু টোটালি সাউন্ড অফ হয়ে গেছে। আর আম্মুর হাত দুইটা যখন চাপা ধরছে, ওইটা বা বাচ্চাদের হাতের মতোই ছিল, কিন্তু শক্তিটা ছিল অ্যাডাল্টের থেকে অনেক অনেক বেশি। তো আম্মু টানা হ্যাসি করতেছে, কোনো কাজ হইতেছে না। তো আম্মু বুঝলো যে যেটা হইতেছে এটা স্বাভাবিক কিছু না। আম্মু তখন সূরা কালাম পড়তেছে, সূরা কালাম পড়লো, পড়ার 5 থেকে 7 মিনিট পর এটা ছাড়লো। ছাড়ার পর ওই দিন রাত্রেই আম্মু উঠলো, ওইটা আমাকে বললো যে এখন আর পড়ার দরকার নেই, শুয়ে পড়। তো মানে আপনাকে যখন এই কথাটা সে বলে তখন অলরেডি ঘটনাটা ঘটে গেছে? আম্মু ওই দিন রাত্রে আমাকে আর কিছুই বলেন, আমি ভয় পেয়ে যাবো দেখা। তো আম্মু আমাকে শুয়ে যেতে বলে শুয়ে গেছে। তার সকালবেলা যখন আম্মু বলে আমি 4-5 দিন আগে যে ঘটে গেছিল ওই ঘটনাটা আম্মুর সাথে শেয়ার করলাম, তখন আম্মু আমাকে বললো যখন আমাদের বিল্ডিং এর কনস্ট্রাকশন কাজ চলতেছে তখন নাকি পেইন্ট করার সময় রং মিস্ত্রির স্লিপ কেটে পুরো মারা গেছে, যেটা আমাদের ফ্ল্যাটের সামনেই পড়ছিল। হইতে পারে এটার সাথে কোনো কানেকশন আছে ছিল আমার ঘটনা।
এই ঘটনাটা কি আপনাদের এই ফ্ল্যাটে আর কারো বাসায় ঘটেছে না শুধু আপনাদের এখানেই ঘটছে? না ভাই, এটা আমাদের ফ্ল্যাটে ঘটছে, যেটা আমি আম্মুর সাথে শেয়ার করছি। আর আমার একটা ফ্রেন্ডও একবার বাসায় গেছিল, ফ্রেন্ড বলতে রিলেটিভ, ওর সাথে ওই ঘটনাটা এরকমই কিছু ঘটে। আপনাদের বাসাতেই? জি জি, আমাদের বাসাতে, আমার রুমে। কিরকম কিছু ঘটে? তো ও শুয়ে আছে রাত্রেবেলা, ও আর আমি একসাথে শুয়ে আছি, আমরা দুইজনেই জাগনা কথা বলতেছি। তো হঠাৎ করে আমরা দুজনে শুনতেছি, তখন রাত 2:30 কিংবা 2:45 বাজে এরকম টাইমে। তো আমরা দুজনে শুনতেছি পাশের রুমে রান্নাঘরে কেউ হাঁটতেছে, আবার উপর থেকে হয়তো কেউ মার্বেল ফলাইলে যেরকম আওয়াজ হয় এরকম আওয়াজ হইতেছে। আমাদের কিন্তু 3 তলার ফ্ল্যাটটা খালি তখন, তো এরকম আওয়াজ হইতেছে। তারপর পাশের দেওয়ালে কেউ লাথি দিতেছে। তারপর ভাই আমরা দুজন, নাহিদ আমাকে বলতেছে, ওর নাম নাহিদ, যে রাজা তুই কি কিছু শুনতেছস? বলি শুনতেছি, থাক ওইদিকে না কান দেওয়াই ভালো, আমরা যেভাবে আছি ওইভাবে থাকি। তো নাহিদের মনে একটু কৌতূহল জাগে, আমার কাছে শুনতে চায়। তারপর আমি ওকে আর বলি না রাতে, আমি বলি যে সকালবেলা বলবো। যখন আমরা ঘুমায় গেছি তখন ঘুম ঘুম ভাব, আমি টোটালি ঘুমায় যাইতেছিলাম, নাহিদ এখনো ঘুমায় নেই। হঠাৎ এমন ভাবে নাহিদের পা ধরে টান দিল, নাহিদের ঘাটটা বালিশের সাথে তো ছিল, বালিশ থেকে পড়ে গেছে। তো নাহিদ তখন আমাকে ডাক দিল যে এবার বলতে হবে কি, এখানে এরকম হইতেছে কেন, আমি ঘুমাইতে পারবো না, তোরও ঘুমাইতে। তোমরা বাচ্চা দুইটা ছিল, ওই সিচুয়েশনে তোমাদের ভয় লাগেনি? তোমরা রুম থেকে দৌড় মেরে কেন বের হয়েছে? না ভাই, আম্মু তো ঘুমাইতেছিল, আম্মুকে উঠাইছি এই ঘটনাটা হওয়ার পর। যে আম্মু তখন কি বলবো, আম্মু বলছে আচ্ছা বসো, ফজর আজান দেখ, ফজর আজান দেওয়ার পর ঘুমায় যাও, আর এখন তাইলে লাইট জ্বালা বসে থাকো তোমরা। তখন আমরা দুজন বসেছিলাম, এই ছিল। টান দিয়েছে যখন, তখন কি তুমি তো পাশেই ছিলা? জি জি, আমি পাশে তুমি ছিলাম। দেখেছো? আমি ঘুম বাবা, আমি এত ভাবে গেস করতে পারি না কিভাবে কি, মানে ও আমাকে যখন টানটা দিছে, মানে ওর আর ঘাড় আর আমার ঘাড়টা একসাথে ছিল। হঠাৎ করে দেখি ও নিচে চলে গেছে। আচ্ছা, বিছনার উপরে ছিল কিন্তু একটু নিচের দিকে, একটু নিচে চলে গেছে আর কি। না, আসলে অনেক সময় খুব ছোট ছোট কিছু এক্সপেরিয়েন্স অনেক বেশি ধাক্কা দিয়ে যায়, তাই না? রাইট। এবং আসলে যাই হোক, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার গল্পটা আসলেই অন্যরকম ছিল। ওকে, শেষ হয়ে গেল কিন্তু একটা জার্নির একটা মূল করে- অংশ। একটা একটা করে সবার সাথে ঘটে যাওয়া ঘটনাই শুনলাম। অদ্ভুত, মানে আজকে তুই আর আমি যখন রওনা দিয়েছি তার আগে এক বন্ধুর সাথে গল্প করছিলাম, তো তার সাথে একটা কথা বলতে বলতে তার কাছ থেকে কিছু ঘটনা শুনতে শুনতে একটা জিনিস হঠাৎ করে কি মনে হয় জানিস, ইদানিং আমরা ডরে যেই ঘটনাগুলো শুনতে পাই, খুব কমন ভাবে যে ঘটনাগুলো শুনতে পাই, যেটা তুই আর আমি একদম শুরু থেকে অনেক বলি যে অনেক ঘটনারই কোনো মোটিভ থাকে না, মোটিভ থাকে না। তো ওর সাথে কথা বলতে বলতে দোস্ত আমার হঠাৎ করে মাথায় একটা কথা আসছে। ব্যাপারটা হচ্ছে এরকম, একটা সময় পর্যন্ত মানুষ যখন ভয় পেত, সেই ভয়টা ছিল মানুষ চেষ্টা করেছে ওই জগৎটার সাথে কানেকশন বিল্ড করার, এবং তারপরে সেখানে কমিউনিকেট করতে না পেরে বা ভুলভাবে কমিউনিকেট করার কারণে তাদের জীবনে ভয় নামক জিনিসটার আগমন ঘটেছে। হ্যাঁ, ম্যাক্সিমাম টাইম একেবারেই যে উল্টোটা ঘটেনি তা বলছি না। উল্টোটাও ঘটেছে, আমরা এরকম ঘটনাও পেয়েছি যে ওই জগৎটাই আসলে কিছু মানুষকে বেছে নিয়েছে কমিউনিকেট Right. করার জন্য। এটাই আমি বলতে চাচ্ছিলাম যে ইদানিং যেই ঘটনাগুলো আমরা ম্যাক্সিমাম শুনছি, আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে ওই জগতেরও একটা ইন্টেনশন আছে আমাদের সাথে ইন্টারাক্ট করার। এই কারণে কিন্তু কোনো মোটিভ ছাড়া বিভিন্ন রূপে তারা আসছে। ছোট ভাইয়ের রূপে আসছে, বড় ভাই ডাকার কথা থাকলে সেই ডাকে আসছে। হ্যাঁ, এই ধরনের অনেক ঘটনা ঘটছে কোনো motive ছাড়া। আজকেও কিন্তু আমরা বেশ কয়েকটা ঘটনা শুনেছি Right, যেখানে এই আমরা কারণেই। কোনো মোটিভ খুঁজে পাই, কোনো মোটিভ খুঁজে পাইনি। এই জিনিসটা আমার কাছে মনে হয়েছে না, অ্যাকচুয়ালি দে আর অলসো ট্রাইং টু কমিউনিকেট উইথ আস। আমরা যদি এভাবে ধরে নিই যে ওই জগতেও কিছু বোদ্ধা আছে যারা অন্যভাবে চেষ্টা করে একটা মানুষকে বশে আনতে। মানুষ যেমন চেষ্টা করতে পারে একটা জিনকে বশে আনতে, সেভাবে কোনো জিন জগতের সাধক যদি থাকে সেও কিন্তু চেষ্টা করতে পারে মানুষকে বশে আনতে। আমি জানি না এভাবে কতজন চিন্তা করেছে। আমার চিন্তাটার মধ্যে যদি কোনো রকম কোনো সত্যতা থাকে, সেটা যথেষ্ট ভয়ঙ্কর একটা ব্যাপার। রাইট। এবং আমরা কেউ চাইবো না যে সেই মাধ্যমটা হতে, আর কি মনে হয় না কেউ চাইবে না, সেই মাধ্যমটা আসলে সবার জন্য। ইনফ্যাক্ট এই মাধ্যমটা যারা নিজে থেকে হয় তারা আসলে কেউ নিজে থেকে হতে পারে না। এদের প্রত্যেকজনই মানুষ হিসেবে একটা অন্যরকম ক্ষমতা নিয়ে জন্মায়। ইংলিশে ওদেরকে বলা হয় মিডিয়াম। রাইট। এবং এই মিডিয়ামের একমাত্র কাজ হচ্ছে যখন কোনো খারাপ কিছু, কোনো আত্মা হোক বা জিন হোক, যে যেভাবে এক্সপ্লেইন করে, সেই জিনিসটাকে যখন পৃথিবীর মুখোমুখি আনতে হয়, তার মাধ্যমে তার শরীরটা ব্যবহার করে সেই জিন বা সেই অশরীরী কিছু মানব জগতে নিজেকে প্রকাশ করে। এবং এই প্রকাশ করে যার মাধ্যমে তাকেই বলা হয় মাধ্যম কিংবা মিডিয়াম। এবং এই মিডিয়ামদের শেষ অবস্থাটা খুব বেশি বেশি পর্যায়ের বাজে হয়। কারণ বিশেষ করে একটা পর্যায়ে কি হয় জানিস, আমি অনেকের এরকম ঘটনা শুনেছি, রেফারেন্স নাই দেখে ঘটনাগুলো বলতে পারছি না, বাট এরা হচ্ছে মৃত্যু এবং জীবনের মাঝপথে আটকে যায়। এবং বেশিরভাগ ক্ষেত্রে যারা নিজে থেকে মিডিয়াম হতে যায় তাদের ক্ষেত্রে অনেক মানে দুর্ঘটনাটাই ঘটার মানে চান্সটা বেশি থাকে, কারণ আমরা এমন ঘটনা অনেক পেয়েছি। অনেক অনেক
ওকে, সো এবার হচ্ছে তোর সেই ঘটনাতে আমরা যাব। তুই একটা ঘটনার কথা বলেছিলি, তোর ঘটনায় যাওয়ার আগে আমি একটু ছোট্ট করে বলে নিতে চাই যে অনেকেই হয়তো আজকের ঘটনাগুলো শুনে কিছু কিছু জায়গায় হয়তো কনফিউশন ক্রিয়েট হয়েছে। আজকে যারা ঘটনা বলেছে কেউ কেউ অনেক বেশি নার্ভাস ছিল বলার ক্ষেত্রে, কেউ কেউ একটু তার নিজস্ব ভাষায় বলতে গেছে, কারণ আঞ্চলিকতায় হয়তো অনেকের বুঝতে সমস্যা হয়েছে, কিন্তু আসলে সেখানে আমরা জোর করে কাউকে কোনো কিছু ভাষাটা চাপিয়ে দিতে চাইনি, কখনোই না। তখন হয়তো ন্যাচারাল ব্যাপারটা হয়তো থাকবে না। তো আশা করি শ্রোতা যারা রয়েছে ডরের বিষয়টাকে একটু মানে খুব সফট ভাবে দেখার চেষ্টা করবে আর কি। এবং আমাদের সাথে যে লিসনাররা থাকে তারাও আমাদের বন্ধু, আমরাও একজন আরেকজনের বন্ধু, এবং এই কারণেই কিন্তু আমাদের ভাষাটাও আমাদের মতনই, এবং আমরা কখনোই চেষ্টা করি না যে একজন রেডিও জকি হিসেবে আপনাদের কাছে আসবো। তো এবার আরো একটা ঘটনা আছে অপেক্ষা করছে, এটা জানেন, যেটা রেহান বলেছিল শুরুতেই। সো আমরা সেই ঘটনাটা শুনবো। তার আগে একটু জানিয়ে দিই, ডরের অনেককেই আমরা পেয়েছি যে অনেক আগে থেকে আমাদের দুজনকেই নক করে আসছিল যে আমরা যেন একটা ইমেইল অ্যাড্রেস খুলি আর কি, যারা ইমেইলের মাধ্যমে যোগাযোগ করতে চায়। সো তাদের কথা চিন্তা করে আমরা অবশেষে একটা ইমেইল অ্যাড্রেস খুলেছি। তো সেই ইমেল অ্যাড্রেসটার ঠিকানা আমরা একটু বলে দিচ্ছি, কেউ যদি চান তাহলে সেই ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন। ইমেল অ্যাড্রেসটা হচ্ছে dor8920@gmail.com। এই ঠিকানায় আপনি যদি কোনো কিছু আমাদের সাথে কমিউনিকেট করতে চান তাহলে কমিউনিকেট করতে পারেন। সো রেহান, এবার তোর ঘটনাটার দিকে যাই। হ্যাঁ, আমার ঘটনাটা আসলে আজকে যে ঘটনাটা আমি বলতে যাচ্ছি সেই ঘটনাটা অনেক আগে আমি একবার মেনশন করেছিলাম, কিন্তু খুব ছোটভাবে মেনশন করেছিলাম। পরে আমার মনে হলো যে না, এই ঘটনাটা মানুষের ডিটেলসে জানা উচিত। আজকে যে ঘটনাটা বলবো সেই ঘটনাটা আমি বলবো না যে এটা 100% ভুতুরে, বাট খুবই অমানবিক কিছু ব্যাপারের মধ্যে আছে, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে জিনিসটার ডিউরেশন। যে ঘটনাটা আমি বলতে যাচ্ছি, ঘটনাটা 1969 থেকে 1973 পর্যন্ত টানা চলে আমেরিকার টেক্সাস এলাকায়। ইনফ্যাক্ট আমি জানি কেউ মাঝপথে হয়তো মুভির নাম ধরে সার্চ করা শুরু করবেন না, তারপরে বলে রাখি মুভিটার নাম হচ্ছে টেক্সাস চেইনস ম্যাসাকার। টেক্সাস চেইনস ম্যাসাকার, এটার দুটো পার্ট আছে, এবং এই দুটো পার্ট এই ঘটনাটার উপরেই অবলম্বন করে বানানো, একদম সত্যি ঘটনা থেকে। যাই হোক, ইন্ট্রোডাকশন তো হয়ে গেল, এবার ঘটনাটা বলি। ঘটনাটা এরকম, একটা অবৈধ সন্তানের জন্ম নিয়ে হচ্ছে ঘটনাটা শুরু। তার মা একটা কসাইখানায় কাজ করতো, ঠিক আছে, বিদেশি একটা কসাইখানা, অফকোর্স আমেরিকান, টেক্সাসে, এবং সেখানে অনেক টেকনোলজি সম্পন্ন জিনিস। তার কাজ ছিল শুধু হাড্ডিগুলোকে আলাদা করা, বড় বড় কোপ দিয়ে, বড় বড় দা থাকে তাদের কাছে, সেটা দিয়ে। মহিলাটা অনেক বেশি কাজ করতো, মালিকটা ছিল খুব বেশি খারাপ টাইপের, সে খুব বেশি কাজ করাতো তার এমপ্লয়ীদেরকে দিয়ে। এমপ্লয়ি অসুস্থ হলেও 12 ঘন্টার আগে সে বের হতে দিবে না, এরকম। মহিলাটা ছিল প্রেগনেন্ট সেই সময়, এবং সে তার বসকে অন্তত 10 থেকে 12 বার রিকোয়েস্ট করেছে, স্যার আমার যাওয়া দরকার, স্যার আমার যাওয়া দরকার, আমার খুব পেটে ব্যথা করছে। কিন্তু বস তার কথা শুনেনি, কারণ মহিলাটার প্রায় পেটে ব্যথা করতো অ্যাজ এ প্রেগনেন্ট লেডি। তারও কাজ দরকার ছিল, না খেয়ে থাকতে হবে, তাই সে কাজও করতো। সেদিন আসলে খুব বেশি সিভিয়ার অবস্থা ছিল, এবং লাস্ট মোমেন্টে কাজ করতে করতেই তার ওয়াটার ব্রেক করে। ওয়াটার ব্রেক করে বলতে প্রেগনেন্সির একদম লাস্ট সিচুয়েশন, যেটা যে সময় ডেলিভারি না হলেই নয়। তো সেই সময় কারোর কোন রকম সুপারভিশন ছাড়াই কসাইখানার বাকি 2জন লোকের মাধ্যমে ডেলিভারি হয়, এবং যে বাচ্চাটা বের হয়, বাচ্চাটা জীবিত, কিন্তু তার চেহারা বিভৎস। নাক থেকে শুরু করে তার একটা চোখের অর্ধেক কিছু নেই, টোটালি নেই, এবং তার কান অলমোস্ট তার চোখের পাশে, এবং আরেক সাইডে একটা কান নেই। মাথায় কোনো চুল নেই, এবং মাথার ওপরে এমন ভাবে একটা ক্র্যাক, যেটা দেখলে তোর মনে হবে কেউ একজন দা দিয়ে কোপ দিয়ে সেটাকে আবার চামড়া বসিয়ে ঠিক করে দিয়েছে। এই টাইপের একটা বিভৎস চেহারার বাচ্চা। মহিলাটা ইনস্ট্যান্ট ওখানেই মারা যায়, এবং ওই কসাইখানার লোকজন যেটা করে, বাচ্চাটাকে ওই অবস্থায় কোনো মতে নাড়ি কেটে ডাস্টবিনে ফেলে দেয়। ওই এলাকায় এক পাগলি মহিলা ছিল, যে কিনা কাজই ছিল তার ডাস্টবিন থেকে ময়লা কুড়িয়ে কুড়িয়ে খাওয়া। সে যখন ডাস্টবিনটা খোলে, দেখে এখন একটা বাচ্চা কান্না করছে, বিভৎস তার চেহারা। মহিলাটা পাগল হয়ে গেছিল, কারণ তার ছেলে মারা গেছে খুব ছোটবেলায়। সো এই ছেলেটার প্রতি সেই আকর্ষণটা সে ফিল করে, এবং ছেলেটাকে সে নিয়ে যায়। কিন্তু তোকে আমি আগেই যেটা বললাম সুমন, মহিলাটা নিজেই কিন্তু পাগল ছিল, এবং তার কাজ ছিল ডাস্টবিন থেকে ময়লা কুড়িয়ে খাওয়া। তুই কি বুঝতে পারছিস ছোটবেলা থেকে ছেলেটার খাবার কি হয়েছে? নিশ্চয়ই অনুমান করা যাচ্ছে কি ধরনের খাবার হয়ে থাকতো। রাইট। এবং সেই ধরনের খাবারের মধ্যে দিয়ে যখন একটা ছেলে জন্ম নেয় এবং বড় হয়, তার আচার আচরণ থেকে সবকিছু বদলে যাওয়ার কথা, এবং তাই হয়েছিল। সে কিন্তু একটু অ্যাবনর্মাল, এবং প্রচন্ড পরিমাণে গায়ের জোর ছিল তার। তার হাইট হয়েছিল প্রায় 7 ফুটের কাছাকাছি, এবং ছেলেটা হচ্ছে এই ময়লা আবর্জনা থেকেই বিভিন্ন রকম উদ্ভট প্রোটিন, যেসব পোকামাকড় যেসব খেয়ে শক্তিশালী হয়, বা বাজে পশু পাখি যেসব খায়, ওইসব খেয়েই কিন্তু তার মধ্যে ওই অসুরের শক্তি ভর করে, এবং সে সব
সময়ই বয়স যখন তার 8-9 তখন থেকে সে আয়নার সামনে যেতে ভয় পেত নিজেকে দেখেই, এবং তখন থেকেই সে একটা মাস্ক অথবা মুখোশ পরে রাখতো। এবার আসি আসল ঘটনায় যেটা হয়। এই পরিবারটাই ছিল একটা পাগল টাইপের পরিবার। যে পরিবারে এই ছেলেটা বড় হয়েছে, প্রত্যেকটা মানুষ অ্যাবনর্মাল। তারা টেক্সাসে যেই জায়গাটা থাকতো, দোস্ত বিশ্বাস কর, সেই জায়গার আগের মিনিমাম 30 বিঘা এবং পরের মিনিমাম 30 বিঘায় একটা মানুষও থাকতো না। এবং টেক্সাসের বাড়িঘরগুলো এরকমই। টেক্সাস খুব মানে জনঘনবসতির এলাকা, মানে অনেকটা ভুতুরে মনে হয় আমার কাছে। এবং ডেজার্ট, প্রচুর পরিমাণে ডেজার্ট। এবং এই মরুভূমির মাঝখানে প্রায় 60 বিঘা জমির মাঝখানের একটা অংশে এই পরিবারটা থাকতো। এই পরিবারটা যেখানে থাকতো সেই বাসাটার সামনেই ছিল ওই 60 বিঘা এলাকার একমাত্র পাম্প, যেখান থেকে মাঝে মাঝে কিছু লোক তেল নিত ওই হাইওয়ে দিয়ে যাওয়ার সময়। এবং ওই পুরো এলাকায় ওই পাম্পের পেছনেই একমাত্র সুপার মার্কেট, যেখানে মাঝে মাঝে কিছু জিনিস পাওয়া যেত। ওই তেলের যে ব্যবসা, সেই তেলের ব্যবসার যে করত সেই লোকটা হচ্ছে ওই বাড়ির মালিক। সুপার মার্কেটে যে ব্যবসা করত সে হচ্ছে ওই মালিকের ছোট বোন। এবং যেই মহিলাটার কথা বললাম পাগল, সেই মহিলাটা হচ্ছে ওই মালিকের ওয়াইফ। এবং থাকতো তার বড় চাচা, যার কিনা 2টা পায়ের একটাও নেই, সে হুইল চেয়ারে থাকে এবং সেও পাগল। এবার মজার ব্যাপারটা শোন, এখানে যে গাড়িগুলো থামতো সবগুলো গাড়ি কিন্তু সেফলি ফেরত যেতে পারতো না। তার কারণ হচ্ছে গাড়িগুলোকে তেলের কথা বলে বিভিন্ন স্টাইলে নিয়ে আসা হতো মানুষগুলোকে ভিতরে। এবং 69 থেকে 73 পর্যন্ত 73 জন মানুষকে খুন করা হয়। এবং নিশ্চয়ই সেই সন্তানটি। এবং কেন এটা শুনলে সবচেয়ে বেশি আজব লাগবে তোর কাছে, ছেলেটা যা করত, সে একমাত্র খুন করত যাদের চেহারা সুন্দর। খুন করার পরে সে নিজে বসে বসে, তার নিচে একটা রুম আছে, তার নিজস্ব কসাইখানা, সেখানে বসে বসে সে মুখের চামড়া কেটে তার নিজের মুখে লাগিয়ে সারা রাত ঘুরত। এই এতক্ষণে এসে আমার মনে হচ্ছে যে আমি মুভিটা দেখেছি। আমি সেই প্রথম থেকে মেলানোর চেষ্টা করছিলাম, কিন্তু হয়তো আমার পুরোটা ওইভাবে মনে ছিল না। তারপরে ঘটনা শোন, ওদের খাদ্য কি তোর কাছে কি মনে হয়? সেই ছোটবেলা থেকেই যেগুলো অনেক উন্নতি করেছে তারা। 73 জন মানুষের মাংস তাদের পেটে গেছে, এবং প্রত্যেকটা মানুষ ফ্যামিলি মেম্বার সহ, এবং যাদেরকে ধরে ধরে রাখা হতো মারার আগে পর্যন্ত তাদেরকেও জোর করে এটাই খাওয়ানো। এবং যতটুকু আমার মনে পড়ছে, সেই ওদেরকে মেরে ফেলার মানে ক্রাইটেরিয়াটা ছিল ব্যাপক মাত্রায় বিভৎস। তাদেরকে ঠিক একটা বিদেশি মানে ওয়েস্টার্ন কোন কসাইখানার ভেতরে ঠিক যেভাবে গরুকে চামড়া ছাড়িয়ে একটু একটু করে কাটা হয়, জীবিত অবস্থায় একটা মানুষকে এভাবে কাটা হতো। এবং এই কাজটা করতো ওই ছেলেটাই। সে কোপ দিয়ে দিয়ে যেভাবে জীবিত মানুষের হাত এবং কবজি কাটতো, সেটা চিন্তার বাইরে। এটা মুভিতে কিভাবে দেখানো হয়েছে আমরা জানি না। এবং এই মুভির লাস্ট সিন যদি আপনারা কেউ দেখেন, তাহলে আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে, এখানে প্রথম যেই পুলিশটা ইনভেস্টিগেট করতে যায় সেও কিন্তু আহত হয় এবং একজন মারাই যায় ওই ছেলের হাতেই। কারণ আমি আগেই বলেছি ওই ছেলেটাকে অসুরের শক্তি ছিল। পুলিশ তার কাছে গুলি মারে, তার রানে গুলি লাগা অবস্থায় সে 2 জন পুলিশকে আহত করে, একজনকে খুন করে। এই অসুরের শক্তি নিয়ে তার একটাই কাজ ছিল, মানুষ মেরে তার চামড়াটা নিজের শরীরে বসানো, নিজের মুখে বসিয়ে সে আয়নার দিকে তাকাতো, এবং বাকি মাংস রান্না হতো তার বাসায়, সেই পাগল মহিলাই রান্না করতো। এবং মজার ব্যাপার শুনবি, তার বড় চাচার যে 2টা পা নেই, ওই 2টা পাও কিন্তু এই পরিবারের খাদ্য হয়েছে। তার পায়ে একটু ব্যথা হয়েছিল, নিজের হাতে এই ছেলে কুপিয়ে ওই পায়ের মাংস ওই চাচাকেই খাইয়েছে। সবাই মিলে সেই খাবারই খেয়েছে। আমি শিওর এই মুভিটা, এই ঘটনা শুনে অনেকেই আজকেই দেখতে চাইছেন, অনেকেই হয়তো সার্চ করা শুরু করে দিয়েছেন। বিলিভ ইট অর নট, এই মুভিটা দেখলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। একদম বিভৎস, অনেকে নিতে পারবেন না এই মুভিগুলো, অনেকেই নিতে পারবেন। এটা সবার জন্য না, অবশ্যই এটা ভালো কথা বলছিস সুমন, থ্যাংক ইউ। এটা আমার বলে দেওয়া উচিত যে প্লিজ, যারা ভায়োলেন্স দেখতে পারেন না, বা রক্ত দেখলে গা কাঁপে, বা হাসপাতালে গেলে অজ্ঞান হয়ে যান, এই টাইপের যাদের অবস্থান, হার্টের অবস্থান, তারা প্লিজ এই ধরনের মুভি দেখবেন না। এগুলো কিন্তু সবার জন্য না। এটার মুভিতেও লেখা আছে 21+, just because of violence। এবং এটাও বলে দিই যে মানে আপনি যতটুকু ভায়োলেন্স ভাবছেন দেখাতে পারে, তার চেয়েও অনেক মাত্রায় বেশি দেখা, অনেক মাত্রায়। আমি মুখে বলে কোনো প্যানিকের সৃষ্টি করতে পারি। আপনি জাস্ট মুভিটা দেখা শুরু করলে আপনি বুঝবেন প্যানিক কাকে বলে। আমি দেখেছি, আমি এই মুভি দেখার সময় আমি অনেকবার আমি মানে পাল্টে ফেলেছি, আমি অন্য চ্যানেল পাল্টে ফেলেছি। আমি কিছু কিছু দৃশ্য আমি নিজেই নিতে পারিনি, এরকম কিছু দৃশ্য আছে। এরকম কিছু ব্যাপার কিন্তু পৃথিবীতে অনেক ঘটে। যেমন জ্যাক দ্য রিপার, তার নাম কি শুনেছিস কখনো? জ্যাক দ্য রিপার, খুব জ্যাক দ্য রিপার, সে হচ্ছে 1896 থেকে 1906 পর্যন্ত 8টা খুন করেছে। নিজের নাম সাইন করে লিখে টিখে রেখে গেছে, কোনোদিন আজ পর্যন্ত পুলিশ খুঁজে পায়নি। তাকে নিয়েও কিন্তু একটা মুভি হয়েছিল, এবং সেই মুভিতে দেখানো হয়েছিল একটা গুহার ভিতরে সে একটা ঘর বানিয়েছে। ঘরটা কি দিয়ে বানিয়েছে জানিস? ফাউন্ডেশন কি? মানুষ দিয়ে।
আমি অত দূরে না যাচ্ছি, আমি একটা ঘটনা জানি, আমি একটা মানে কোনো একটা টিভিতেই দেখেছি, আমি বেশ কিছুদিন আগে হয়তোবা দেখেছি অথবা ইউটিউবে কোথাও দেখেছি, একটা ঘটনা আছে ইন্ডিয়াতে। তো ওখানে একটা ঘটনা এরকম ছিল, আমি হয়তো আগেও ডরে শেয়ার করেছি এই ঘটনাটা। মনে করো একটা বাচ্চা অন্য বাচ্চাদেরকে খুন করছে এবং বীভৎসভাবে মেরে ফেলছে, এবং সেই রক্ত দেখে তার মধ্যে অন্যরকম একটা আনন্দ কাজ করছে। তো এটা মানে আমি জানি না এটা কিভাবে সম্ভব, মানে এইখানেও কিন্তু অলমোস্ট এইরকম জিনিসই ব্রুটালিটির মধ্যে আনন্দ খুঁজে পায়, ব্রুটালিটির মধ্যে আনন্দ খুঁজে পাচ্ছে। এবং সবচেয়ে আজব ব্যাপার হচ্ছে টানা 4 বছর 73 জন মানুষ একজন করে মিসিং ওই এলাকা থেকে। এবং ও আরেকটা মজার ব্যাপার তো বলিনি, ওই এলাকার যে ওদের দেশে তো মানে কমিশনার বা দারোগা বলা হয় না, বলা হয় শেরিফ। ওই এলাকার শেরিফ কিন্তু অ্যাকচুয়াল শেরিফ না, ওরা খুন করে শেরিফের জায়গায় বসে আছে, সেটা পর্যন্ত কেউ জানতে পারেনি, এতই বেশি নেগলেক্টেড। সো আমি এখানে আরেকটা ছোট্ট কথা অ্যাড করে দিই, এই জিনিসটাকে খেয়াল করেছিস যে শুধু বাংলাদেশের মতন দেশগুলোকে অনেকভাবে বদনাম করা হয়, কিন্তু ইউএস এর মতন উন্নত রাষ্ট্র আমরা যেগুলোকে বলি তার মধ্যেও কিন্তু এই ধরনের ঘটনা 4 বছর ধরে ঘটার পরেও এফবিআই, পুলিশ ডিপার্টমেন্ট সবাই মিলে বের করতে পারেনি, এবং সেটা এখন অনেক বড় একটা রহস্য। আর যদি এটা বাংলাদেশে ঘটতো তাহলে বাংলাদেশের পুলিশ ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবার পুরো বিশ্বে বদনাম করে দেওয়া হতো। আরো একটা বিষয় হচ্ছে যে ওইখানে মানে আমার না এই ধরনের ছবিগুলো দেখে একসময় মনে হয় কি আমার যদি টেক্সাস যাওয়ার সুযোগ দেওয়া হয় আমি যাব না, মানে আমার এই ছবিগুলো দেখে আমার মনে হয়েছে আমি টেক্সাস যাব না কখনো। সেটাই। ওকে, যাই হোক, সো টেক্সাস না যাই আমাদেরকে তো যেতে হবে, আপাতত ঢাকায় মূল আমাদের গন্তব্যে ফিরে যেতে হবে। তো অনেক ধন্যবাদ আমাদেরকে এখানে নিয়ে আসার জন্য, যে নিয়ে এসছে এবং যারা সাথে এসছে প্রত্যেককেই অনেক অনেক ধন্যবাদ তাদের ঘটনাগুলো শেয়ার করার জন্য। আর একটা কথা যেটা তো বলেই থাকি সবসময়, এবং বৃহস্পতিবার রাত মানে হচ্ছে সুমন আর রেহান কোথাও না কোথাও গিয়েছিল কোনো একটা হন্টেড জায়গায়, সেখান থেকে আপনাদের জন্য এক ঝাঁক অভিজ্ঞতার ঝুলি নিয়ে আবারও বসবে।